কেমন আছো সবাই? বলো। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? তোমাদের সাথে অনেক দিন পর দেখা হয়ে যাচ্ছে। তো আমরা লাস্ট ক্লাস করছিলাম পূজার আগে। তো পূজার ছুটির পরে আজকে আমাদের প্রথম ক্লাস। ভাইয়া, এটা কি আজকের অধ্যায়ের লাস্ট ক্লাস, না এই অধ্যায়ের আরও মানে আজকে সহ দুইটা ক্লাস লাগবে? আজকে আমরা গ্রেটিং কর্তৃক অপবর্তনটা পড়বো। আমরা একক চির দরুন অপবর্তনটা পড়ছি। তো আজকে আমরা গ্রেটিং কর্তৃক অপবর্তন পড়বো, আর বাকি থাকবে এই অধ্যায়ের আর একটা টপিক, সেটা হচ্ছে সমাবর্তন। তাহলে মোটামুটি এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো তোমাদের আশা করি সবাই ছুটি খুব ভালো কাটছে। যারা আর কি হিন্দুরা আছো তাদের পূজা খুব ভালো কাটছে আশা করি। তো চলো আজকে আমরা অপবর্তন গ্রেটিং এইটা নিয়ে আলোচনা শুরু করব। তাহলে ছুটি ছাটা শেষ, এখন জোরদার পড়াশোনা শুরু করতে হবে। ঠিক আছে, এবার সামনে কিন্তু আর তেমন কোনো ছুটি ছাটা পাবা না। ঠিক আছে, এখন খালি পড়া। ঈদের বন্ধ গেল, পূজার বন্ধ গেল, আন্দোলনের বন্ধ গেল, সব বন্ধ মোটামুটি শেষ। এখন কিন্তু সামনে আর বন্ধ তেমন নাই, এবার কিন্তু শুধু পড়া। ওকে, খুব মনোযোগ সহকারে এখন এক একটা করে অধ্যায় ধরবা আর ভালো করে পড়া শুরু করবা। ঠিক আছে, তো আমরা প্রায় ধরো আমাদের কোর্সের শেষের দিকে। তো এই অধ্যায়টা হইলে আর একটা অধ্যায় আছে হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। তো সেইটা নিলে মোটামুটি আমার ক্লাস শেষ। তোমরা আমাকে তো বিপদে ফেলে দিছো। ঠিক আছে, আমার কোনো ছুটিই তোমরা আমার দিচ্ছ না, মানে টানা আমার 25 ব্যাচের সাথে ক্লাস হচ্ছে। আমি যে একটু 25 ব্যাচ থেকে একটু রেস্ট টেস্ট নিব, তো সেই সুযোগটা তোমরা আমাকে দিচ্ছ না। এটাতে আমি খুব রাগ করছি তোমাদের উপর। দাদা 7 নম্বর ক্লাস ওপেন হয় না কেন? তাহলে মেবি কপিরাইট ইস্যুর জন্য হয়তো 7 নম্বর ক্লাস ওপেন হচ্ছে না। তবে 7 নম্বর ক্লাস তো ওপেন হওয়ার কথা। 7 নম্বর ক্লাস তো একটু আগে আমি দেখলাম। আর যদি ওপেন না হয় তাহলে একটু কমেন্ট করিও। তোমাদের ওই যে আবির ভাই ওইটা ডাউনলোড দিয়ে, ওই ওয়েব থেকে ডাউনলোড দিয়ে আবার নতুন করে দিয়ে দেবে। দাদা পয়েন্টিং ভেক্টর পড়াবেন না? হ্যাঁ পড়াবো, পয়েন্টিং ভেক্টর নেক্সট ক্লাসে পড়াবো। নেক্সট ক্লাসে খুচরা টপিক যেগুলো আছে ওইগুলো আমরা পড়াই দিব। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা শুরু করি। তা আজকে হচ্ছে গ্রেটিং কর্তৃক অপবর্তন পড়বো। হ্যাঁ, তাহলে লিখো অপবর্তন গ্রেটিং। অপবর্তন গ্রেটিং। আচ্ছা বলো তো, এর আগের ক্লাসে আমরা কি পড়ছিলাম? আগের ক্লাসটা বেশ বড় একটা ক্লাস হয়েছিল, সেটা হচ্ছে একক চিরের দরুন অপবর্তন। তো আমি বড় ক্লাসটা আসলে এমনি মানে বড় ক্লাস নর্মালি আমি নিতে চাই না। তো গত ক্লাসটা বড় হয়েছিল কেন জানো? কারণ পূজার ছুটি দিব। তো একটা টপিক পড়তে গিয়ে মাঝখানে আবার ছুটি দেওয়ার পরে এখন আবার যদি ওই টপিকের পরবর্তী আলোচনা শুরু করতাম তাহলে একটু বুঝতে অসুবিধা হইতো, আবার রিভিশন দিয়ে আসা লাগতো। তো এই কারণে আমি করছিলাম কি, একক চির দরুন অপবর্তন যতই সময় লাগুক আমি একেবারে শর্ত টর্ত গ্রাফ ট্রাফ সব কিছুই কিন্তু এঁকে দিয়েছিলাম। তো আজকে গ্রেটিং কর্তৃক অপবর্তন দেখব, তারপরে আমরা গ্রেটিং কর্তৃক অপবর্তনের শর্ত দেখব, দেন আমরা দুইটা একসাথে ম্যাথ করবো, একক চির দরুন অপবর্তন, গ্রেটিং কর্তৃক অপবর্তন, অর্থাৎ অপবর্তনের যত ম্যাথ প্রবলেম আছে আজকে আমরা সলভ করব। তো আসো, অপবর্তন গ্রেটিং। অপবর্তন গ্রেটিং আসলে কি? অপবর্তন গ্রেটিং হচ্ছে পাশাপাশি অসংখ্য সমপ্রস্থের চির, এটাই হচ্ছে অপবর্তন গ্রেটিং। তুমি মনে করো পাতলা একটা ধাতব পাত নেবা, নিয়ে যদি পাতলা ধাতব পাতে পাশাপাশি পাশাপাশি অনেকগুলো চির তুমি তৈরি করো, একটা চির না অনেকগুলো পাশাপাশি চির, তাহলে সেটাই হবে একটা অপবর্তন গ্রেটিং। ধরো পাতলা একটা ধাতব পাত নিলা, এবার এই পাতলা ধাতব পাতের উপর কাটবা, কেটে 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 ফালি 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 চির তৈরি করবা, সমপ্রস্থের চির, প্রত্যেকটা চিরের প্রস্থ যেন সমান হয়। তাহলে ধরো এই যে মাঝখান দিয়ে কাটলাম, এই যে মাঝখান দিয়ে কাটলাম, কেটে এখানে একটা চির তৈরি করলাম। ঠিক আছে, ধরো আমি একটু এইভাবে বুঝাই। এটা হচ্ছে একটা পাতলা ধাতব পাত, ধরো এটা একটা পাতলা ধাতব পাত। এবার এটাকে কাটবো, মাঝখান দিয়ে কেটে কেটে চির তৈরি করব। তো সমপ্রস্থের চির বানাইতে হবে। হ্যাঁ, এই যে মাঝখান দিয়ে কাটা হইল, তারপরে আবার এরকম, এই যে দেখো মাঝখান দিয়ে কাটা হচ্ছে, কেটে এরকম এই যে সমপ্রস্থের চির তৈরি করা হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের অপবর্তন গ্রেটিং। ওকে, দেখো এই যে 4টা চির আমি তৈরি করছি এখানে। এই চিরের যে প্রস্থ বা চিরের যে পুরুত্ব, এটাকে আমরা বলতেছি এ। দুইটা চিরের মাঝখানে দেখো এই জায়গাটা প্রতিবন্ধক, এর মধ্য দিয়ে আলো পাস করতে পারবে না। চিরের মধ্য দিয়ে আলো পাস করতে পারবে, চিরের মধ্য দিয়ে আলো পাস করতে পারবে, কিন্তু দুই চিরের মাঝখানে এখানে প্রতিবন্ধক,
এখান থেকে কিন্তু আলো পাস করতে পারবে না। তো এই যে প্রতিবন্ধক অংশ, এই প্রতিবন্ধক অংশের পুরুত্ব বা প্রস্থ হচ্ছে বি। আবার এরপর আবার চিরের প্রস্থ এ, প্রতিবন্ধকের প্রস্থ হচ্ছে বি। তাহলে এইভাবে রিপিট হবে, চির প্রতিবন্ধক, চির প্রতিবন্ধক, চির প্রতিবন্ধক, রিপিট হবে। তাহলে এটাকেই বলা হবে একটা অপবর্তন গ্রেটিং। আমরা আগে একক চিরের দরুন অপবর্তন দেখছি। তো যেখানে একক চির ছিল, অপবর্তন ঘটাচ্ছিলাম, আমরা কি করছিলাম, একক চির রাখছিলাম, একক চিরকে হটাই দিব, ওই একক চিরটাকে সরাই দিয়ে ওইখানে একটা এরকম অপবর্তন গ্রেটিং নিয়ে বসাবো। তাহলে তখন এই যে চিরগুলো, অনেকগুলো চির, অপবর্তন গ্রেটিং এর মধ্যে অনেকগুলো চির আছে, এই চিরের ধার ঘেঁষে যখন আলো নির্গত হবে তখন বেঁকে গিয়ে অপবর্তন ঘটাবে, অপবর্তন ডোরা তৈরি করবে পর্দায়। তাহলে একক চিরের দরুন যেভাবে ঠিক অপবর্তন হয়, ঠিক একই রকমভাবে এই গ্রেটিং কর্তৃক অপবর্তন হবে। একক চির অপবর্তন আর গ্রেটিং এর মধ্যে কি পার্থক্য? একক চিরে চির হচ্ছে একটা, আর গ্রেটিং এর ক্ষেত্রে চির হচ্ছে অগণিত, চির হচ্ছে অসংখ্য। ঠিক আছে, অনেকগুলো চির। তাহলে এবার আসো আর কি কিভাবে গ্রেটিং তৈরি করা যায়। গ্রেটিং তৈরি করার আরো উপায় আছে, গ্রেটিং তৈরি করার আরো উপায় আছে। ধরো একটা কাচের প্লেট নিবা, একটা কাচের প্লেট নিয়ে, ধরো এটা হচ্ছে একটা কাচের প্লেট, পাতলা একটা কাচের প্লেট। এই কাচের প্লেট নিয়ে এটাকে তুমি হিরক দিয়ে কাচের প্লেটে দাগ কাটবা। হিরক দিয়ে যদি কাচের প্লেটে দাগ কাটা হয় তাহলে অস্বচ্ছ লেয়ার তৈরি হয়। ধরো এটা হচ্ছে কাচের প্লেটটা, এবার হিরক দিয়ে দাগ কাটবা। তো বোর্ডে দেখো একটু, হিরক দিয়ে যদি দাগ কাটা হয়, এরকমভাবে যদি দাগ কাটা হয়, এইভাবে দাগ কাটা হচ্ছে হিরক দিয়ে, তাহলে যে জায়গাগুলোতে দাগ কাটা হচ্ছে এইগুলা কিন্তু প্রতিবন্ধক হিসাবে কাজ করবে। কারণ কাচের উপর যদি হিরক দিয়ে দাগ কাটা হয় অস্বচ্ছ লেয়ার তৈরি হয়, ওর মধ্যে দিয়ে আলো আর পাস করতে পারে না। কিন্তু আগে কিন্তু এটা তো কিন্তু কাজ, স্বচ্ছ প্রতিসারক মাধ্যম কাজ, এর মধ্যে দিয়ে আলো পাস করতে পারতো। কিন্তু এবার দাগ দিচ্ছি আমি, যেখানে আমি দাগ দিচ্ছি সেখানে প্রতিবন্ধক তৈরি হচ্ছে, ওই দাগ দেওয়া জায়গাটার মধ্যে এর মধ্যে দিয়ে আলো পাস করতে পারবে না, এটার মধ্যে দিয়ে আলো পাস করতে পারবেন। কিন্তু দুই দাগের মাঝখানে তো স্বচ্ছ প্রতিসারক মাধ্যম কাজ, ওইটার মধ্যে দিয়ে তো আলো পাস করতে পারবে। তাহলে কি হচ্ছে, আলটিমেটলি দুইটা দাগের মাঝখানের জায়গাটা একটা চির, একটা পথ, আলো যাওয়ার জন্য একটা পথ হিসাবে কাজ করতেছে। দুইটা দাগের মাঝখানে একটা চির, দুইটা দাগের মাঝখানে একটা চির, তাহলে পাশাপাশি এরকম অসংখ্য চির দিয়ে যে গ্রেডিংটা তৈরি করা হচ্ছে সেটাই হচ্ছে অপবর্তন গ্রেডিং। ওকে, তাহলে এইভাবে আমরা কাজ দিয়েও কিন্তু অপবর্তন গ্রেটিং তৈরি করতে পারি। তাহলে আসো এটার জন্য অপবর্তন গ্রেটিংটাকে একটু সুন্দরভাবে আঁকি। তাহলে যে জায়গাটাতে চির আছে, ঠিক আছে, যে জায়গাটাতে চির আছে দেখো, এবার কিন্তু এইটা প্রতিবন্ধক, বুঝছো, এটা কিন্তু এবার প্রতিবন্ধক, এই যে কালো দাগ দাও এটা কিন্তু এবার প্রতিবন্ধক। তাহলে এটা বি হবে, আর এইটার মধ্যে দিয়ে আলো পাস করতে পারবে, এইটা হবে এ আর কি। ঠিক আছে, আমি যদি ধরো চির অংশের কথা বলি, এটাকে অন্য একটা কালি দিয়ে দিই, না হলে একটু কনফিউজড হয়ে যাবে। এটাকে ধরো অন্য একটা কালি দিয়ে দিই। তাহলে এইগুলো হচ্ছে এবার প্রতিবন্ধক, আর এই দুইটা প্রতিবন্ধকের মাঝখানে এইটা জায়গা দিয়ে আলো পাস করতে পারবে, এই জায়গা দিয়ে আলো পাস করতে পারবে। তাহলে এইটাই হচ্ছে একটা অপবর্তন গ্রেটিং, অপবর্তন গ্রেটিং। এইবার একটা কথা শোনো, এই অপবর্তন গ্রেটিংগুলো কিন্তু অনেক দামি, বিশেষত বিভিন্ন পিএইচডি গবেষণা করার কাজে বড় বড় ল্যাবগুলোতে এই অপবর্তন গ্রেটিং ব্যবহার করা হয়, অপবর্তন গ্রেটিং থাকে। তুমি তোমার কলেজের ল্যাবে অপবর্তন গ্রেটিং পাবা না, ঠিক আছে, কারণ এই অপবর্তন গ্রেটিংগুলা অনেক দামি জিনিস। ঠিক আছে, এগুলার দাম মনে করো ওই যে 50,000 বা তার আশেপাশে হবে হয়তো, মানে বেশ দামি। এগুলো সচরাচর তুমি বাংলাদেশে ধরো যে কলেজের ল্যাবগুলোতে হয়তো পাবা না, ইউনিভার্সিটির ল্যাবগুলোতে হয়তো থাকতে পারবে। ঠিক আছে, বিশেষ করে পিএইচডি গবেষণার কাজে কিন্তু এই অপবর্তন গ্রেটিং, এগুলো অনার্সের গবেষণার কাজে কিন্তু এই অপবর্তন গ্রেটিংগুলো ব্যবহার করা হয়। এবার কথা হচ্ছে কি, আমরা যদি অপবর্তন, আচ্ছা কেন কেন এগুলা এত দামি, কথা হচ্ছে এটা অনেক রোবোটিক একটা ব্যাপার। এগুলো তৈরি করতে গেলে মনে করো যে নর্মালি ম্যানুয়ালি মানুষ দিয়ে তৈরি করা হয় না, বেশ সূক্ষ্মভাবে রোবোটিক সিস্টেমে তৈরি করা হয়। যেমন তুমি ম্যাথ করার সময় দেখতে পারবা, বলা হবে একটা অপবর্তন গ্রেটিংয়ে প্রতি সেন্টিমিটারে দাগ সংখ্যা 6000, 6000টি পার সেন্টিমিটার। চিন্তা করতে পারতেছো,
অথবা ধরো 600টি পার মিলিমিটার, 1 মিলিমিটারে 600টা দাগ কাটা, 1 মিলিমিটার জায়গার মধ্যে 600টা চির, 1 মিলিমিটার জায়গার মধ্যে 600টা দাগ কাটা আছে। তাহলে এই ব্যাপারটা কতটা আনুবীক্ষণিক। তো এই কারণে সচরাচর আমরা এগুলো হাতের কাছে পাই না। এখন যদি তুমি মনে করো যে ভাই আমি অপবর্তন গ্রেটিংয়ের সাহায্যে অপবর্তন ঘটাইতে চাই, তাহলে আমরা পারবো, অপবর্তন গ্রেটিংয়ে দিয়ে অপবর্তন ঘটাইতে পারবো। তো তাহলে আমাদের ওই গরিবের কিছু গ্রেটিং খুঁজে বের করতে হবে। যেমন গরিবের কিছু গ্রেটিং হচ্ছে ধরো চিরুনি, ঠিক আছে, এই যে চিরুনি, এই চিরুনি হচ্ছে গরিবের গ্রেটিং। এই যে চিরুনি, এই চিরুনি হচ্ছে একটা গ্রেটিং হিসাবে কাজ করে। এই যে দুইটা দাঁত, তার মাঝখানে যে ফাঁকা জায়গাটা সেটা হচ্ছে চির। দাঁতগুলা হচ্ছে প্রতিবন্ধক, আর দাঁতগুলার ফাঁকে যে মাঝখানে যে ফাঁকা ফাঁকা জায়গা, এইগুলো হচ্ছে চির। তাহলে তুমি একটা মনোক্রোম্যাটিক লাইট সোর্স নিবা, এক বর্ণী আলো নিবা, নেওয়ার পরে একটা চিরুনি নিবা। বড় দাঁতওয়ালা চিরুনিগুলো নিবা না, ছোট 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 দাঁতওয়ালা চিরুনি নিবা, তাহলে ভালো হবে। চিরুনি নিবা, নিয়ে আলো ছুড়ে দিবা, দিয়ে দেখবা পর্দায় মানে দেওয়ালে অপবর্তন ডোরা তৈরি হয়েছে। তাহলে এইভাবে তুমি চিরুনি দিয়ে তুমি অপবর্তন ঘটাইতে পারো। অথবা হেক্সো ব্লেড, যেগুলো দিয়ে লোহা কাটে, ঠিক আছে, লোহা কাটা কিছু করাত আছে, হেক্সো ব্লেড বা করাত আছে, তো ওইগুলা দিয়েও কিন্তু চাইলে অপবর্তন ঘটানো যাবে। এই যে এরকম হেক্সো ব্লেড যেগুলো আছে, ঠিক আছে, এগুলা দিয়ে লোহা কাটে। তো লোহা কাটা এই যে করাতগুলা বা হেক্সো ব্লেডগুলা, এইগুলা দিয়ে তুমি অপবর্তন ঘটাইতে পারবা। এর এই যে কিনারাটা বা ধারটা, এটা অপবর্তন গ্রেটিংয়ের মতো কাজ করবে। দেখো, প্রতিবন্ধক চির, প্রতিবন্ধক চির, প্রতিবন্ধক চির, পাশাপাশি অসংখ্য চির। তারপরে আরও ধরো যে অপবর্তন গ্রেটিং আছে, ধরো স্ক্রু, ঠিক আছে, এরকম স্ক্রু, এই যে স্ক্রু, এই স্ক্রুকেও কিন্তু অপবর্তন গ্রেটিং হিসাবে ব্যবহার করা যাইতে পারে। মনোক্রোম্যাটিক লাইট সোর্স ছুড়ে দিবা, কার ধার ঘেসে, স্ক্রুর এই যে কিনারে ধার ঘেসে ছুড়ে দিবা, তাহলেও দেখবা পর্দায় অপবর্তন ডোরা তৈরি হয়েছে। তাহলে এইগুলো দিয়েও মনে করো যে আমরা গ্রেটিংয়ের সাহায্যে অপবর্তন ঘটাইতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে গরিবের গ্রেটিং, ঠিক আছে, এগুলো ধনী মানুষের গ্রেটিং, আর এইগুলো হচ্ছে আমাদের গরিবের গ্রেটিং। তাহলে তুমি কি করবা, বাজার থেকে একটা লেজার লাইট কিনবা, এক বর্ণী আলোক উৎস একটা লেজার লাইট কিনবা, কেনার পরে এগুলোর সাহায্যে তুমি অপবর্তন ঘটাইতে পারবা, গ্রেটিং করতে অপবর্তন ঘটাইতে পারবা। এবার আসো গ্রেটিংয়ের একটু হিসাব নিকাশ দেখি। এখানে এই যে এই এ হচ্ছে চিরের প্রস্থ, চির, এই যে চির চির চিরের প্রস্থ হচ্ছে এ, আর বি হচ্ছে রেখা বা দাগ বা প্রতিবন্ধকের প্রস্থ। তাহলে আমরা একটু লিখি, এর পরিচয়টা লিখি। এ হচ্ছে চিরের প্রস্থ বা পুরুত্ব বা বেধ, প্রস্থ বা পুরুত্ব বা বেধ, আর বি হচ্ছে রেখা বা দাগের প্রস্থ, রেখা বা দাগ বা প্রতিবন্ধকের প্রস্থ বা পুরুত্ব বা বেধ। ঠিক আছে, তাহলে এবার অপবর্তন গ্রেটিং এর একটু সংজ্ঞাটা দাও তো, ডেফিনেশনটা দাও তো, অপবর্তন গ্রেটিং কাকে বলে? তাহলে অপবর্তন গ্রেটিং হচ্ছে যে পাশাপাশি সমপ্রস্থের অসংখ্য চিরের সমষ্টি, পাশাপাশি অসংখ্য চিরের সমষ্টি, সমপ্রস্থের অসংখ্য চির, চিরের প্রস্থগুলো সেম হইতে হবে, এটাকেই বলা হচ্ছে অপবর্তন গ্রেটিং। তাহলে কোনো পাতলা পাতে পাশাপাশি অসংখ্য সমপ্রস্থের চির থাকলে, অসংখ্য সমপ্রস্থের চির থাকলে তাকে অপবর্তন গ্রেটিং বলে, তাকে অপবর্তন গ্রেটিং বলে। ঠিক আছে, এইটা হচ্ছে অপবর্তন গ্রেটিং এর সংজ্ঞা, ডেফিনেশন। এবার আসো আমরা একটু ম্যাথমেটিক্যাল হিসাব করব। অপবর্তন গ্রেটিং ধ্রুবক, গ্রেটিং কনস্ট্যান্ট, গ্রেটিং ধ্রুবক। এই যে একটা চিরের প্রস্থ কত এ, একটা রেখা বা প্রতিবন্ধকের প্রস্থ কত বি, এ এবং বি এর যে সমষ্টি যোগফল এ প্লাস বি, এটাকেই বলা হয় অপবর্তন গ্রেটিং ধ্রুবক, গ্রেটিং কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি যে পাশাপাশি একটি চির, পাশাপাশি
একটি চির ও প্রতিবন্ধকের, একটি চির ও প্রতিবন্ধকের প্রতিবন্ধকের সমষ্টিগত দূরত্বকে অপবর্তন গ্রেটিং ধ্রুবক বলে, বা অপবর্তন লেখা লাগবে না, শুধু গ্রেটিং ধ্রুবক বলে, গ্রেটিং ধ্রুবক বলে। গ্রেটিং ধ্রুবককে ডি দিয়ে প্রকাশ করা হয়, তাহলে গ্রেটিং ধ্রুবক ডি হবে এ প্লাস বি, এটাই হচ্ছে গ্রেটিং ধ্রুবক। এবার আসো তোমাকে চিত্রে আর একটা জিনিস একটু দেখাই, এই গ্রেটিং ধ্রুবককে আরো সুন্দরভাবে সংজ্ঞায়িত করা যায়, গ্রেটিং ধ্রুবককে আরো সুন্দরভাবে সংজ্ঞায়িত করা যায়। তাহলে মনে করো এটা হচ্ছে একটা অপবর্তন গ্রেটিং, এগুলো হচ্ছে সমপ্রস্থের চির, 2টা 3টা 4টা। তো এর যে পুরুত্ব এটা হচ্ছে এ, আর রেখার যে পুরুত্ব সেটা হচ্ছে বি। এইবার দেখো অপবর্তন গ্রেটিং ধ্রুবকের আর একটা সংজ্ঞা হচ্ছে অপবর্তন গ্রেটিং এর উপর পরপর 2টা অনুরূপ বিন্দুর দূরত্বকে গ্রেটিং ধ্রুবক বলে। কি বললাম? পরপর 2টা অনুরূপ বিন্দুর দূরত্ব। দেখো মিলাই দেখো, মনে করো এই বিন্দুটা, খেয়াল করো দেখো এই বিন্দুটা, এটা হচ্ছে চিরের শুরু, চিরের দেখো শুরুর পয়েন্ট, তাহলে এর পরবর্তীতে চিরের শুরু এইখানে, এই যে চিরের শুরু, তাহলে পরপর দেখো পরপর 2টা অনুরূপ বিন্দু, এর অনুরূপ বিন্দু এইটা, অনুরূপ বিন্দু এইটা, অনুরূপ বিন্দু এইটা, আমি বলছি পরপর 2টা অনুরূপ বিন্দু, তাহলে পরপর 2টা অনুরূপ বিন্দু একটা আর একটা, এদের মধ্যবর্তী এই যে দূরত্ব এটাই হচ্ছে গ্রেটিং কনস্ট্যান্ট ডি, আর ডি মানে দেখো এ প্লাস বি, দেখছো ডি মানে কি এ প্লাস বি। আমি যদি বলি এই বিন্দুর অনুরূপ বিন্দু, তাহলে এটা চিরের শেষ, এদিক দিয়ে চিরের শেষ, তাহলে এরপরে চিরের শেষ হচ্ছে এইটা, তাহলে এই যে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব এটাই হচ্ছে গ্রেটিং ধ্রুবক ডি। তার মধ্যে কি আছে? বি আছে, এ আছে, তাহলে এটা এ আর এটা বি, তাহলে এ প্লাস বি, এটাই হচ্ছে গ্রেটিং ধ্রুবক ডি। কি বোঝা গেছে? তুমি যদি বলো ভাই আমি যদি মাঝখান দিয়ে চিন্তা করি, ধরো এখান দিয়ে চিন্তা করবো, করো, তাহলে এই পয়েন্ট থেকে দেখো এটা চিরের মাঝখানে, তাহলে এই পয়েন্টে চিরের মাঝখানে, তাহলে এইখান থেকে এই বিন্দু পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে ডি, এই দূরত্বটা হচ্ছে ডি, তাহলে দেখো এইটুকু কি বি, আর এইটুকু কত? এ বাই টু, এইটুকু কত? এ বাই টু, তাহলে বি প্লাস এ বাই টু প্লাস এ বাই টু, তাহলে এ বাই টু প্লাস এ বাই টু মানে এ, আর এটা বি, তাহলে এ প্লাস বি হচ্ছে ডি। তাহলে আমরা সংজ্ঞাটাকে এভাবেও লিখতে পারি যে গ্রেটিং এর উপর পরপর 2টি অনুরূপ বিন্দুর দূরত্বকে, গ্রেটিং এর উপর পরপর 2টি অনুরূপ বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে গ্রেটিং ধ্রুবক বলে, দূরত্বকে গ্রেটিং ধ্রুবক বলে। ঠিক আছে, গ্রেটিং ধ্রুবককে ডি দিয়ে প্রকাশ করা হয়, ডি ইকুয়াল টু এ প্লাস বি। এইবার আমরা গ্রেটিং এর উপর একক দৈর্ঘ্যে চির সংখ্যা অথবা একক দৈর্ঘ্যে দাগ সংখ্যা মানে প্রতিবন্ধকের সংখ্যা হিসাব করতে চাই। ঠিক আছে, একক দৈর্ঘ্যে কতগুলো দাগ আছে, একক দৈর্ঘ্যে কতগুলো চির আছে, এইটা আমরা হিসাব করতে চাই। ঠিক আছে, তাহলে দেখো এইটা হচ্ছে একটা অপবর্তন গ্রেটিং, এই অপবর্তন গ্রেটিং এর উপর ভালো করে খেয়াল করবা, এ প্লাস বি দূরত্ব, এ প্লাস বি দূরত্ব মানে ডি দূরত্ব, ডি দূরত্বের মধ্যে একটা চির আছে অথবা ডি দূরত্বের মধ্যে একটা প্রতিবন্ধক বা একটা দাগ আছে। তাহলে আমি দেখো তো এটা বলতে পারি কিনা যে এ প্লাস বি দূরত্বের মধ্যে, এ প্লাস বি দূরত্বের মধ্যে বা ডি দূরত্বের মধ্যে চির সংখ্যা, চির সংখ্যা অথবা দাগ সংখ্যা অথবা রেখা সংখ্যা অথবা প্রতিবন্ধক সংখ্যা কয়টা? একটা, বুঝছো? এটা আবার বলো না যে ভাই চির একটা দাগ একটা, তাহলে তো 2টা না, আমি অথবা দিছি যে চির কয়টা? একটা, অথবা দাগ কয়টা বা রেখা প্রতিবন্ধক কয়টা? একটা। দেখো ডি দূরত্বের মধ্যে এই যে একটা চির, ডি দূরত্বের মধ্যে অবশ্যই একটা প্রতিবন্ধক, একটা চির তুমি পাবাই, তুমি যেখানে খুশি। দেখো এখান থেকে তুমি এই পর্যন্ত যাও, ডি দূরত্ব যাও,
দেখো একটা চির একটা প্রতিবন্ধক তুমি পাবাই। তুমি যদি এইখান থেকে ডি দূরত্ব আসো, এই যে ডি দূরত্ব, তাহলে ডি দূরত্বের মধ্যে একটা প্রতিবন্ধক আর এইটুকু মিলে একটা চির তুমি পাবাই। তাহলে চির একটা পাবা অথবা প্রতিবন্ধক একটা পাবাই। তাহলে a প্লাস বি দূরত্বের মধ্যে চির সংখ্যা একটি। তাহলে অতএব একক দূরত্বের মধ্যে, একক দৈর্ঘ্যের মধ্যে চির বা দাগ বা রেখা সংখ্যা 1/a প্লাস বি এতটি। তাহলে এটাই তো একক দৈর্ঘ্যের দাগ সংখ্যা, এটাকে আমরা n দিয়ে প্রকাশ করব। তাহলে n হচ্ছে 1/a প্লাস বি অথবা 1/a প্লাস বি মানে তো d। তাহলে এটাই হচ্ছে একক দৈর্ঘ্যের দাগ সংখ্যা n। তাহলে n এর পরিচয়টা একটু লিখে রাখি, একক দৈর্ঘ্যে দাগ বা চির বা রেখা সংখ্যা, রেখা সংখ্যা। ঠিক আছে, ক্লিয়ার? আমরা ম্যাথ করার সময় দেখবো আমাদের বলে দেওয়া থাকবে প্রতি মিলিমিটারে 600টি দাগ কাটা। তাহলে 1 মিলিমিটারের মধ্যে 600টা দাগ কাটা, চিন্তা করতে পারতেছো কতটা সূক্ষ্ম আণুবীক্ষণিক একটা ব্যাপার। ওকে, এবার চলো অপবর্তন গ্রেটিং দিয়ে কিভাবে অপবর্তন ঘটানো যাবে। কোনো ব্যাপার না, আগে ওই যে একক চির ছিল না, একক চির, এখানে একক চির ছিল একটা চির, এই একটা চিরের মাঝে এই জায়গাটাতে আমরা এবার একটা অপবর্তন গ্রেটিং এনে বসাই দিব। এই যে একটা অপবর্তন গ্রেটিং এনে বসাই দিব, তারপর এখান থেকে মনোক্রোম্যাটিক আলো ছড়ে দিব। এখানে একটা লেন্স থাকবে, যেহেতু আমরা ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন ঘটাতে হয়। অপবর্তন কয় ধরনের? 2 ধরনের, ফ্রেনেল শ্রেণী, ফ্রনহোফার শ্রেণী। তো ফ্রেনেল শ্রেণীর অপবর্তনের ডোরা স্পষ্ট হয় না, কোনো লেন্স আমরা ব্যবহার করি না। তো ফ্রেনেল শ্রেণীর অপবর্তন নিয়ে আমাদের আলোচনা নেই, আমাদের আলোচনা ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন নিয়ে। তো ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন আবার 2 ধরনের, একক চিরের দরুন অপবর্তন, গ্রেটিং কর্তৃক অপবর্তন। একক চির তো হয়ে গেছে। তাহলে আগে যে একক চিরের দরুন অপবর্তনের যে চিত্র আঁকছিলাম সেখানে একক চির ছিল, ওইটাকে হটাই দিব, ওই জায়গাটাতে এবার আমরা একটা গ্রেটিং বসাই দিব। দিলে তখন যে অপবর্তনটা ঘটবে সেটাই হচ্ছে গ্রেটিং কর্তৃক অপবর্তন। চিত্র একই রকম, শুধু আগে একটা চির, এখানে অনেকগুলো চির। তাহলে দেখো আমি প্রথমে একটা চিত্র আঁকতেছি, তোমরা সেটা আঁকবা না আগে। দেখো অনেকগুলো চির, তাই তো? তাহলে আমরা আঁকি, ধরো এই যে একটা চির, এই যে একটা চির, এটা প্রতিবন্ধক, আবার এই একটা চির, এই যে প্রতিবন্ধক, এরকম অনেকগুলো চির, পাশাপাশি অসংখ্য চির, এই যে বসে দিলাম। দিয়ে এবার এখানে মনোক্রোম্যাটিক লাইট সোর্স আছে, লেন্স আছে, এই যে বড় একটা লেন্স দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আলো আসবে, এভাবে আলো আসবে, গিয়ে মনে করো এই একটা আলোক রশ্মি, প্রতিসরণের পর তো সমান্তরাল হয়ে যাবে। এই যে আলোক রশ্মি প্রতিসরণের পর সমান্তরাল হয়ে যাচ্ছে, প্রতিসরণের পর সমান্তরাল হয়ে যাচ্ছে। এই যে এটা হচ্ছে লেন্স, এটা হচ্ছে উত্তল লেন্স, আর এটা হচ্ছে পর্দা। তাহলে এই আলোক রশ্মিগুলা লেন্সে প্রতিসরণের পর প্রধান ফোকাসে গিয়ে মিলবে। প্রধান ফোকাস, ধরো এই যে প্রধান ফোকাস এখানে, তাহলে প্রধান ফোকাসে গিয়ে রশ্মিগুলা এখানে মিলবে। এখানে আমরা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা পাবো, এখানে আমরা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা পাবো, বেশ উজ্জ্বল ডোরা পাবো। এইবার অপবর্তন তো ঘটে নাই, অপবর্তন কখন ঘটবে? এই যে চিরের ধার ঘেঁষে নির্গত হওয়ার সময় আলো বেঁকে যাবে। এই যে রশ্মিগুলা বেঁকে যাচ্ছে উপরের দিকে, লেন্সের কাজ হচ্ছে সমান্তরাল রশ্মিগুলাকে খুঁজে খুঁজে বের করা। তাহলে এগুলো সব সমান্তরাল রশ্মি, এইগুলাকে ধরে পর্দার উপর ধরো এই পয়েন্টে মিলিত করবে, পর্দার উপর ধরো এই পয়েন্টে মিলিত করবে। তাহলে এই পয়েন্টে যখন মিলিত করবে তখন আমি এই পয়েন্টে পাবো প্রথম উজ্জ্বল, তারপরে দ্বিতীয় উজ্জ্বল, তারপরে তৃতীয় উজ্জ্বল। নিচের দিকে ধরো, নিচের দিকে যখন আলো বাঁকবে ঠিক আগের মতো, আগে আমরা একক চিরের অপবর্তনের যে চিত্র আঁকছিলাম ঠিক একই রকম। যখন রশ্মিগুলা নিচের দিকে বাড়বে, সেই নিচের দিকে যে বাঁকা রশ্মিগুলো আছে, নিচের দিকে যে রশ্মিগুলা বেঁকে যাবে সেইগুলাকে এই লেন্স কোন একটা বিন্দুতে, ধরো এই বিন্দুতে মিলিত করবে, এই বিন্দুতে নিয়ে গিয়ে মিলিত করবে। ঠিক আছে, এখানে নিয়ে গিয়ে ধরো মিলিত করবে। তো তখন আমরা এইখানে পাবো হচ্ছে নিচের দিকের প্রথম উজ্জ্বল। তো এইটাই হচ্ছে অপবর্তন কোণ। এইবার দেখো এই চিত্রটা দেখতে ভালো লাগতেছে। ধরো আমি আঁকতে পারছি, ঠিক আছে, তোমার আঁকতে গেলে অনেক সময় লাগবে, বোরিং লাগবে, কষ্ট হবে, এবং চিত্রটাও কত, দেখো কতগুলো রশ্মি আঁকা লাগছে, ঘিজিমিজি হয়ে গেছে না? তো গ্রেটিংয়ে তো চির অনেকগুলাই, তো আসলে আঁকলে তো এভাবে আঁকা উচিত। কিন্তু আমরা একটু চালাকি করব। আমরা কি চালাকি করবো? আমরা এত কষ্ট করতে চাই না, তো এই কারণে আমরা বইয়ের চিত্র আঁকবো আর কি। আমরা এতগুলা চির আঁকতে চাই না ভাই, এতগুলা চির এঁকে, এতগুলা রশ্মি এঁকে কষ্ট করতে চাই না। তো আমরা দেখাবো যে একক চির না, এটা গ্রেডিং কর্তৃক অপবর্তন। তাহলে চির অ্যাটলিস্ট 2 বা 3টা আঁকো। আমি এখানে কয়টা আঁকছি? 1 2 3 4 5, 5টা আঁকছি, তো এই অবস্থা। তাহলে 2টা আঁকলে ভালো, আর যদি 2টা আঁকতে না চাও, ঠিক আছে, মনে যদি খুঁতখুত করে, তাহলে অ্যাটলিস্ট 3টা আঁকো। এই কথা বুঝছো? আমার কথা বুঝছো? তাহলে আমরা এত জটিল চিত্র আঁকতে চাই না। তা আসো আমরা চির 2টা বা 3টা দেখাবো, এর বেশি দেখাইতে চাই না।
তাহলে আসো আগে চিরের অংশটা আঁকি। প্রতিবন্ধক, এই যে এটা চির, এটা চির, এই হচ্ছে প্রতিবন্ধক, আবার একটা চির দিয়ে এই হচ্ছে প্রতিবন্ধক। ঠিক আছে, আমি আর যাবো না, এই দুইটা চির শেষ। ঠিক আছে, আর নিচের দিকে নামবো না। এবার এখানে থাকবে লেন্স, এখানে একটা উত্তল লেন্স থাকবে, এটা হচ্ছে পর্দা, ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এবার এটা হচ্ছে পর্দা, এইখানে আর একটা লেন্স থাকবে, এখানে ধরো আর একটা লেন্স, আর এইখানে মনোক্রোম্যাটিক লাইট সোর্স, এখানে মনোক্রোম্যাটিক লাইট সোর্স, এক বর্ণী আলোক উৎস। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে আলোক রশ্মি আসবে। প্রতিসরণের পর আমি এই লেন্সটাকে রাখছি, মানে উৎসটাকে রাখছি এমনভাবে যেন লেন্সের প্রধান ফোকাসে থাকে। তাহলে প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে রশ্মিগুলা। ঠিক আছে, তাহলে আমি আগে সমান্তরাল রশ্মিগুলো আঁকি, মানে একটু চালাকি করি, এই পাশ থেকে না এঁকে এখানে আগে চিত্রটা আঁকি। তাহলে সমান্তরাল আলোক রশ্মি, এই যে সমান্তরাল আলোক রশ্মি, চারটা রশ্মি আঁকলাম। এই তো দেখো এগুলো এখনো বাকি নাই, তাহলে এগুলা কোথায় গিয়ে মিলবে? এগুলা মিলবে প্রধান ফোকাসে গিয়ে, এই যে এটা হচ্ছে প্রধান ফোকাস। তাহলে এই রশ্মিগুলা মিলবে প্রধান ফোকাসে গিয়ে, প্রধান ফোকাসে গিয়ে মিলবে। এইখানে আমি পাবো প্রথম উজ্জ্বল, মানে সরি কেন্দ্রীয় উজ্জ্বল, এখানে পাবো কেন্দ্রীয় উজ্জ্বল, কেন্দ্রীয় উজ্জ্বলটা পাবো। লেন্সের কাজ হচ্ছে, আমি লেন্স না রাখলে কি অপবর্তন হইতো না? হইতো। তখন তখন কেন্দ্রীয় উজ্জ্বল হইতে এত জায়গা জুড়ে, তা আমি চাই এত জায়গা জুড়ে না থাকুক, একটা জায়গায় গিয়ে আলো মিলুক। তো এই কারণে আমরা লেন্স ব্যবহার করতেছি। লেন্স ব্যবহার করলে ডোরাগুলা বা বিন্দুগুলা, উজ্জ্বল বিন্দু অন্ধকার বিন্দু, এগুলোকে স্পষ্ট পাওয়া যাবে আর কি। ঠিক আছে, এগুলোকে বেশ স্পষ্ট পাওয়া যাবে। এইবার আসো, যখন অপবর্তন ঘটবে, কিভাবে অপবর্তন ঘটবে? এই চির ঘেঁষে যখন আলো বেঁকে যাবে, চির ঘেঁষেই দেখো আলো বেঁকে যাচ্ছে, চির ঘেঁষে আলো বেঁকে গেল। এই চারটা রশ্মি এগুলা গিয়ে ধরো এই পয়েন্টে মিলল, ফোকাস তলে কোনো একটা পয়েন্টে মিলল। তাহলে ফোকাস তলে এই পয়েন্টে গিয়ে মিলল, এই পয়েন্টে উজ্জ্বল একটা বিন্দু তৈরি হবে। এটা কি উজ্জ্বল বিন্দু? এটা হচ্ছে প্রথম উজ্জ্বল বিন্দু, এই যে এটা হচ্ছে প্রথম উজ্জ্বল, এটা কেন্দ্রীয় উজ্জ্বল, আর এটা হচ্ছে প্রথম উজ্জ্বল। এভাবে উপরের দিকে এখানে ধরো দ্বিতীয় উজ্জ্বল, দ্বিতীয় উজ্জ্বল, আর উজ্জ্বলগুলোর মাঝখানে মাঝখানে অন্ধকার। কেন্দ্রীয় উজ্জ্বলকে বলা হয় সিএম, সেন্ট্রাল ম্যাক্সিমা। ঠিক আছে, কেন্দ্রীয় উজ্জ্বল মানে সিএম, সেন্ট্রাল ম্যাক্সিমা। ঠিক একইভাবে যদি নিচের দিকে আঁকি, যদি আলোক রশ্মিগুলোকে এইভাবে নিচের দিকে বাঁকাই, তাহলে নিচের দিকে এসে এই পয়েন্টে মিলবে। ধরো খালি হাতে আঁকা কষ্ট, তারপরে যতটুকু পারলাম আর কি। এই যে নিচের দিকে এটা প্রথম উজ্জ্বল, এইভাবে অপবর্তন ঘটবে। ঠিক আছে, সরুচির বা প্রতিবন্ধকের ধার ঘেঁষে আলো যাওয়ার সময় আলো বেঁকে যায়। এই যে ধার ঘেঁষে আলো যাওয়ার সময় আলো এই যে তরঙ্গ আকারে আলো বেঁকে যাবে, আলো বেঁকে গিয়ে এই অপবর্তনটা ঘটাবে। তো এটাই হচ্ছে গ্রেটিং কর্তৃক অপবর্তন। আর যদি তুমি এই পাশের চিত্র এটা না আঁকলেও সমস্যা নেই, তারপরে যদি এই পাশের চিত্র পরিপূর্ণ করো, তো দেখো এখান থেকে আলোক রশ্মি আসতেছে, তাহলে এটাই হচ্ছে গ্রেটিং কর্তৃক অপবর্তনের চিত্র। বুঝলা? গ্রেটিং কর্তৃক অপবর্তন। এইবার মনোযোগ দিয়ে কিছু কথা শোনো। চিত্র আঁকছি, অনেক কষ্ট করে চিত্র আঁকছি আমরা। একক চিরের দরুন অপবর্তনের চিত্র দেখছিলাম,
গ্রেটিং কর্তৃক অপবর্তনের চিত্র দেখলাম। এবার শোন, ব্যতিচারের আমরা হিসাব নিকাশ করছি। যত যাই হিসাব নিকাশ হোক, একেবারে ধাপে ধাপে পার্ট বাই পার্ট আমরা হিসাব নিকাশ করছি ব্যতিচারের হিসাব নিকাশ। আমরা একক চির দরুন অপবর্তনের হিসাব নিকাশ করছি গত ক্লাসে, ওই যে বিএ টিএ দিয়ে। ঠিক আছে, যারা অবিবাহিত তারাই বেঁচে থাকবে, আর যারা বিবাহিত তারা মরে যাবে। যারা বিবাহিত তাদের ভবিষ্যৎ অন্ধকার, আর যারা অবিবাহিত তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। তো আমরা কনসেপ্ট বুঝে 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 একক চির দরুন অপবর্তনের উজ্জ্বলের শর্ত, অন্ধকারের শর্ত, কেন্দ্রীয় উজ্জ্বলের শর্ত আমরা দেখছিলাম। ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বলের শর্ত, অন্ধকারের শর্ত আমরা দেখছিলাম। ব্যতিচারের ক্ষেত্রে শর্ত দুইটা, উজ্জ্বলের একটা, অন্ধকারের একটা। এই উজ্জ্বলের মধ্যে কেন্দ্রীয় উজ্জ্বলও পড়ছে। কেন্দ্রীয় উজ্জ্বল সহ সকল উজ্জ্বলের শর্ত আর অন্ধকারের শর্ত। ব্যতিচারের ক্ষেত্রে দুইটা শর্ত, একক চির অপবর্তনের শর্ত তিনটা। কেন্দ্রীয় উজ্জ্বলের জন্য একটা, সাধারণ উজ্জ্বলের জন্য একটা, আর অন্ধকারগুলোর জন্য একটা। তো সেটাও আমরা দেখছিলাম, ডেরিভেশনের মাধ্যমে আমরা বুঝছিলাম। এবার আসো আমরা গ্রেটিংয়ের জন্য অপবর্তনের, এইটা আমরা ডেরিভেশনটা দেখব না, আমাদের বইয়ে ডেরিভেশনটা নাই। আমরা শুধু জাস্ট খালি শর্তটা জানবো। ঠিক আছে, ধরো এক্সপেরিমেন্ট করে ডেরিভেশন করে শর্ত আসছে, আমাদের শুধু বইয়ে সেই শর্তটা জানাচ্ছে, আমরা শুধু সেই শর্তটা জানবো। তোমার যদি মনে করো খুবই জানার আগ্রহ থাকে, এগুলো তুমি জানবা, ইঞ্জিনিয়ারিং পড়লে অবশ্যই তুমি জানবা। ঠিক আছে, বিশেষ করে ধরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলো যখন পড়বা, তখন তোমার মনে করো ইঞ্জিনিয়ারিং পড়তে আসলে এগুলো তোমার পড়া লাগবে। ঠিক আছে, অপটিক্সের পদার্থবিজ্ঞানের যে কোর্স থাকবে, সেই অপটিক্সের চ্যাপ্টারে গিয়ে তোমাদের মনে করো গেটিং কর্তৃক অপবর্তনের শর্ত টর্ত কীভাবে আসলো সেগুলো দেখা লাগবে। তো এই ডেরিভেশনটা বেশ বড় একটা ডেরিভেশন। ঠিক আছে, ডেরিভেশনটা একটু বেশ বড় ডেরিভেশন। তো এটা মূলত আমরা অনার্সে গিয়ে করি, তো সেইখানে গিয়ে তুমি জিনিসগুলো পাবা। তো আপাতত এটা আমরা ডেরিভেশনটা দেখবো না, আমরা শুধু শর্ত জানবো। তুমি একটা জিনিস দেখো, এই যে ইন্ডিয়ান সিলেবাসের সাথে আমাদের বাংলাদেশের সিলেবাসের অনেক পার্থক্য। আমরা অনেক কম পড়ি, ওরা অনেক বেশি পড়ে, তাই না? আমাদের মনে করো যে আমাদের বইগুলোতে যে ম্যাথ আছে তার চেয়ে ওরা অনেক অ্যাডভান্স ম্যাথ করে। ঠিক আছে, ওদের টপিকও অনেক মনে করো ইলাবোরেট এবং চ্যাপ্টারও অনেক বেশি আমাদের চেয়ে। তো সেই হিসাবে আমরা একটু কম পড়ি, বাট তুমি একটা জায়গায় একটু গর্ব করতেই পারো। ঠিক আছে, ওদের বইয়ে একক চির দরুন অপবর্তনই শেষ। ব্যতিচার আছে, এই ফিজিক্যাল অপটিক্সের চ্যাপ্টারে ব্যতিচার আছে, সমাবর্তন আছে, একক চিরের দরুন অপবর্তন আছে, বাট গ্রেটিং কর্তৃক অপবর্তন ওদের নাই। মানে তুমি গ্রেটিং কর্তৃক অপবর্তন পড়ো, ওরা গ্রেটিং কর্তৃক অপবর্তন পড়ে না। তো এইভাবে তুমি একটু নিজে গর্ববোধ করতেই পারো, ওদের চেয়ে তুমি একটু বেশিই পড়ো। ওরা গ্রেটিং কর্তৃক অপবর্তন পড়ে না, তুমি পড়ো। কি কথা বুঝছো? তো আমরা গ্রেটিং কর্তৃক অপবর্তনের জাস্ট খালি শর্তটা জানবো। তো আমরা কিসের শর্ত জানবো? আমরা পথ পার্থক্য, ডেল এক্স পথ পার্থক্যের শর্ত জানবো। কিন্তু পথ পার্থক্যটা আমরা বের করব কোন দুই বিন্দুর মধ্যে। ঠিক আছে, এখানে পথ পার্থক্য, আগে আমরা যখন একক চিরের দরুন অপবর্তন পড়ছিলাম, তখন আমাদের পথ পার্থক্যের হিসাবটা হয়েছিল কোন দুই বিন্দুর মধ্যে বলো তো? এই যে চির ছিল না, একক চিরের একেবারে শুরুর বিন্দু, শেষ বিন্দু, একেবারে এই দুই বিন্দুর মধ্যে পথ পার্থক্য নিয়ে আমরা হিসাব করছিলাম। ঠিক আছে, কেন্দ্রীয় উজ্জ্বলের জন্য ডেল এক্স ছিল 0, আর অন্ধকারের জন্য ডেল এক্স বা এ সাইন থেটা এটা ছিল হচ্ছে 2n λ/2। আর অন্ধকারের জন্য এই যে এটাই হচ্ছে ডেল এক্স, এই যে একতম উৎস আর একেবারে লাস্ট যে উৎস, প্রথম উৎস আর লাস্ট যে উৎস, অর্থাৎ এই চিরের প্রথম বিন্দু শেষ বিন্দু, অর্থাৎ এ দূরত্বে দুই বিন্দুর মধ্যে আমরা পথের পার্থক্য বের করছিলাম। এ সাইন থেটা ইকুয়াল টু অন্ধকারের জন্য 2n λ/2। ডেল এক্স উজ্জ্বলের জন্য এ সাইন থেটা এটা ইকুয়াল টু ছিল 2n + 1 λ/2। বুঝলাম? তাহলে আমরা যে পথ পার্থক্যটা লিখছি, এটা কোন দুই বিন্দুর পথ পার্থক্য? এটা চিরের শুরু এবং শেষ এই দুই বিন্দুর পথ পার্থক্য, অর্থাৎ এ দূরত্বের মধ্যে পথ পার্থক্য। এটা এ দূরত্বের মধ্যে পথ পার্থক্য। আমরা গ্রেটিংয়ের জন্য যে পথ পার্থক্যের শর্তটা আমরা লিখব, গ্রেটিংয়ের জন্য যে পথ পার্থক্যের শর্তটা আমরা লিখব, সেটা গ্রেটিংয়ের উপর তো অনেকগুলো চির। তাহলে আমরা তখন পথ পার্থক্য লিখব কোন দুই বিন্দুর জন্য? আমরা পথ পার্থক্য লিখব, ভালো করে শোনো, অনুরূপ দুই বিন্দুর মধ্যে পথের পার্থক্য লিখব। অনুরূপ দুই বিন্দু অর্থাৎ বি দূরত্বের দুই বিন্দু, a + b দূরত্বের যে দুই বিন্দু আছে, সেই দুই বিন্দুর মধ্যে পথ পার্থক্য লিখব আমরা। গ্রেটিং অনেক বড় হইতে পারে, এ বি এ বি এ বি এ বি অনেক বড়, কিন্তু আমরা পথ পার্থক্যের যে শর্তটা লিখব সেটা a + b দূরত্বের এই দুই বিন্দুর মধ্যে পথ পার্থক্যের শর্তটা আমরা লিখব। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখবো। তাহলে চলো দেখি আমরা আগে পথ পার্থক্যটা একটু তাও হিসাব করে বের করি। মানে আমি তোমাকে ডেরিভেশন করে দিচ্ছি, অ্যাটলিস্ট ধরো বইতে যতটুকু আছে সেইটুকু ডেরিভেশন করে দিচ্ছি। তাহলে ডি দূরত্বে অর্থাৎ অনুরূপ দুই বিন্দুর মধ্যে, অনুরূপ
দুই বিন্দুর মধ্যে গ্রেটিং এ পথ পার্থক্য, গ্রেটিং এ পথ পার্থক্য ডেল এক্স, এইটা আমরা হিসাব করতে চাই। আসো দেখো ভালো করে, একটু বড় করে আঁকবো, এই পাশের আর কিছু আঁকবো না। এ দূরত্ব, এই যে প্রতিবন্ধক, এই যে প্রতিবন্ধক অংশ, এটা বি দূরত্ব, তাহলে এবার দেখো এই দূরত্বটা এ, এই দূরত্বটা বি, তাহলে ভাই এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা ডি, ঠিক আছে, এই পর্যন্ত দূরত্ব ডি। আবার ধরো এটা এ, ঠিক আছে, এ বি, তাহলে এ প্লাস বি মানে ডি। তো আমরা এই দুই বিন্দুর মধ্যে পথের পার্থক্যটা চাই। তাহলে এখান থেকে একটা রেখা গেল, এখান থেকে একটা রেখা গেল, তাহলে পথের পার্থক্য চাই এই দুই বিন্দুর মধ্যে। এই যে রশিগুলা গেল, এটা এই যে কোন রশিগুলা, এই ধরো যে এই এখানে লেন্স আছে, এখানে লেন্স আছে, এই যে রশিগুলা যাচ্ছে গিয়ে এই যে লেন্সে প্রতিসরণের পরে এই যে পর্দার উপর গিয়ে মিলবে, কোন একটা পয়েন্টে গিয়ে মিলবে, ঠিক আছে, কোন একটা পয়েন্টে গিয়ে মিলবে, ডোরা তৈরি করবে আর কি, তাই না? এটাই তো চিত্র, ঠিক আছে, ভালোই তো আঁকছি, খারাপ না তো। তাহলে একে রাখবো এটা না মুছবো? থাক, আঁকাই থাকুক, তাহলে একটু সুন্দর করে আঁকি। যদি আঁকবই তাহলে একটু সুন্দর করে আঁকি। এই যে লেন্স, এই যে রশিগুলো আসলো, লেন্সে প্রতিসরণের পর পর্দার উপর মিলবে, তো ধরো এই পয়েন্টে গিয়ে মিলল, পর্দার উপর এই পয়েন্টে গিয়ে মিলল, তাহলে এই পয়েন্টে একটা ডোরা তৈরি হবে। ওকে, তাহলে আমি এখন পথের পার্থক্য চাই, অনুরূপ দুই বিন্দুর পথের পার্থক্য। তাহলে অনুরূপ দুই বিন্দু কোনটা কোনটা? এই যে চিরের শুরু, পরবর্তীতে চিরের শুরু, চিরের শুরু, এই যে চিরের শুরু, এটাই তো অনুরূপ দুই বিন্দু, তাদের মধ্যবর্তী দূরত্ব ডি। আমি এই দুই বিন্দুর পথের পার্থক্য চাই, তাহলে এখান থেকে একটা লম্ব টানো না, এখান থেকে লম্ব টানো, লম্ব টানলেই তো পথের পার্থক্য পেয়ে যাবা। এই যে এটাই তো পথের পার্থক্য, এটাই তো পথের পার্থক্য, ডেল এক্স, এই তো হয়ে গেল পথের পার্থক্য। এই কোণটাকে আমি বললাম থেটা। এই ত্রিভুজটাকে তুলে নিয়ে আসো বাইরে, তুলে নিয়ে আসো এই ত্রিভুজটাকে, এই ত্রিভুজটাকে বাইরে তুলে নিয়ে আসো, এটা ডেল এক্স, এটা থেটা, আর এই দূরত্বটা ডি বাই এ প্লাস বি, ডি বলো বা এ প্লাস বি যেটাই বলো না কেন। তাহলে এর সাইন থেটা লিখো, সাইন থেটা। আমাদের দরকার পথের পার্থক্য ডেল এক্স কত, এই যে পথের পার্থক্য, এই বিন্দু আর এই বিন্দুর পথের পার্থক্য এইটুকু ডেল এক্স। তাহলে সাইন থেটা ইকুয়াল টু ডেল এক্স ডিভাইডেড বাই ডি, ডি ডেল এক্স ডিভাইডেড বাই ডি, কোণের বিপরীতটা লম্ব, তাহলে সাইন থেটা ইকুয়াল টু সাগরে লবণ আছে অতিভুজ ডি, তাহলে অতএব ডেল এক্স, তাহলে ডেল এক্স হচ্ছে ডি সাইন থেটা। দেখছো? তাহলে অনুরূপ দুই বিন্দুর পথের পার্থক্য ডেল এক্স কত হচ্ছে? ডি সাইন থেটা। ওকে, কেউ যদি বলে ভাই আমি এভাবে হিসাব করবো, কিভাবে? দেখেন ভাই, অনুরূপ দুই বিন্দু হচ্ছে এই বিন্দুর চিরের শেষ, প্রতিবন্ধকের শুরু, তাহলে এর পরবর্তীতে চিরের শেষ, প্রতিবন্ধকের শুরু, এই বিন্দু। তো আমি এই বিন্দু আর এই বিন্দুর পথের পার্থক্য হিসাব করবো, কোনো সমস্যা নেই। তুমি এই দুই বিন্দুর পথের পার্থক্য হিসাব করো, কোনো সমস্যা নেই। আমি এই রেখাটাকে আরেকটু বর্ধিত করে দিলাম, এই যে রেখাটাকে আরেকটু বর্ধিত করে দিলাম। তাহলে এবার একটা জিনিস শোনো, পথের পার্থক্য হিসাব করবো এই বিন্দু আর এই বিন্দুর জন্য। এই বিন্দুটার নাম দিলাম ধরো বি, এটা ধরো এ, আর এটা ধরো সি, ঠিক আছে, এটা ধরো নাম দিলাম সি। তাহলে বি থেকে এই বিন্দু ধরো ই, আর সি থেকে এই বিন্দু ধরো এফ। তাহলে এবার একটু ভালো করে বোঝো, অনুরূপ দুই বিন্দু বি আর সি, অনুরূপ দুই বিন্দু বি এবং সি। তাহলে এবার অনুরূপ দুই বিন্দু
দুই বিন্দু বি ও সি, বি বিন্দু আর সি বিন্দু, তাদের পথের পার্থক্য, বি বিন্দু আর সি বিন্দুর পথের পার্থক্য ভালো করে বোঝো। সি বিন্দু এতটুকু, বি বিন্দু এতটুকু, তাই না? সি বিন্দু এতটুকু, বি বিন্দু গেছে এতটুকু, তাহলে এদের পথের পার্থক্য সি এফ থেকে বিই বাদ। তাহলে এদের যে পথের পার্থক্য ডেল এক্স, এটা হচ্ছে সি এফ থেকে বিই বাদ। বলো বুঝলা কিনা? দেখো যেমন এই বিন্দু আর এই বিন্দু যখন ছিল তখন এখান থেকে লম্ব টেনে দিচ্ছে, দেখো এটা জিরো, আর এখান থেকে এতটুকু হচ্ছে এতটুকু ডেল এক্স, তাহলে ডেল এক্স মাইনাস জিরো, এ বিন্দু আর এই বিন্দুর পথের পার্থক্য। এবার বি বিন্দু আর সি বিন্দুর পথের পার্থক্য, অনুরূপ দুই বিন্দু, এদের পথের পার্থক্য আমি চাই। এখন এদের পথের পার্থক্য অনেক বলতে ভাই এদের পথের পার্থক্য কি একই রকম হবে, সেটাই তো আমরা দেখতে চাচ্ছি। তাহলে বি বিন্দু এখানে গেছে কত দূরত্ব অতিক্রম করে বিই, সি বিন্দু এখানে গেছে কত দূরত্ব অতিক্রম করে সি এফ, তাহলে বিই আর সি এফ এর যে ব্যবধানটা, যে বিয়োগফলটা, সেটাই তো বি বিন্দু আর সি বিন্দুর পথের পার্থক্য। ওকে, তাহলে আমরা সি এফ থেকে কি করব, বিই বিয়োগ করব। তাহলে সি এফ থেকে বিই বিয়োগ করব। এবার বোর্ডে দেখো, দেখো পুরোটা নাও, পুরোটা, এই পুরো ত্রিভুজটা নিবা, পুরো ত্রিভুজটা, এই এটা এ, এই কোণটা থিটা, এটা সি আর এটা এফ, ঠিক আছে? তাহলে এ থেকে সি পর্যন্ত দূরত্ব, এ থেকে সি পর্যন্ত দূরত্ব এ প্লাস বি প্লাস এ, তাহলে 2a প্লাস বি, এই দূরত্বটা। তাহলে এখন যদি আমি এখান থেকে সি এফ বের করি, ধরো সাইন থেটা, সাগরে লবণ আছে, সি এফ বাই অতিভুজ 2a প্লাস বি, তাহলে অতএব সি এফ 2a প্লাস বি, 2a প্লাস বি সাইন থেটা। ওকে, এইবার আসো এ বি ই, এই ত্রিভুজটা নিয়ে হিসাব করি। তাহলে এই ত্রিভুজটা নিয়ে যদি হিসাব করি, এখানে করি এ বি ই, এই কোণটা থেটা, আর এইটুকু কত, এ থেকে বি এ। তাহলে এখান থেকে যদি বিই হিসাব করি, তাহলে সাইন থেটা ইকুয়াল টু বিই ডিভাইডেড বাই এ, তাহলে বিই ইকুয়াল টু এ সাইন থেটা। এবার বসাও যে সি এফ আর বিই বসাও, তাহলে বসাইলে আমরা পাচ্ছি সি এফ হচ্ছে 2a প্লাস বি সাইন থেটা, আর বিই হচ্ছে এ সাইন থেটা। সাইন থেটা কমন নাও, 2a প্লাস বি মাইনাস এ, 2a প্লাস বি মাইনাস এ সাইন থেটা, 2a মাইনাস এ মানে এ, তাহলে এ প্লাস বি সাইন থেটা। ওকে, এবার এ প্লাস বি মানে কত, ডি, তাহলে ডি সাইন থেটা। তাহলে দেখো পথের পার্থক্য, অনুরূপ যে কোনো দুই বিন্দুর পথের পার্থক্য তুমি হিসাব করো, তুমি কি পাচ্ছ, ডি সাইন থেটা। ঠিক আছে, অনুরূপ যে কোনো দুই বিন্দুর পথের পার্থক্য হিসাব করলে কি পাচ্ছ, ডি সাইন থেটা। তাহলে তুমি গ্রেটিং এর উপর যে কোনো অনুরূপ দুই বিন্দু নিবা, নিলে পথের পার্থক্য পাবা ডি সাইন থেটা। তাহলে আমরা শর্তটা লিখবো, আমরা পথের পার্থক্য লিখবো অনুরূপ দুই বিন্দুর জন্য। ঠিক আছে, অনুরূপ দুই বিন্দুর জন্য। ওকে, তো চলো দেখি এবার শর্ত কি। শর্ত অপবর্তন গ্রেটিং এর শর্ত, অপবর্তন গ্রেটিং এর শর্ত। চলো, যেহেতু আমরা ডেরিভেশন পড়তেছি না, সেহেতু একটা জিনিস শর্টকাটে তুমি মনে রাখতে পারো, একক চির অপবর্তনে চির তো একটা, আর গ্রেটিং কর্তৃক অপবর্তনে চির একের অধিক, 2টা 3টা 4টা 5টা 6টা 100টা 200টা, চির অসংখ্য অধিক। আচ্ছা, তো তুমি 2টা চিরের জন্য তরঙ্গের উপরিপাতনের কোনো ব্যাপার পড়ছো না? 2টা চিরের জন্য তরঙ্গের উপরিপাতনের কোনো ব্যাপার একটা পড়ছো না? পড়ছো, কি, ব্যতিচার। তাহলে তুমি শর্টকাটে একটা কথা মাথায় রাখবা, যে অপবর্তন গ্রেটিং এর জন্য যা শর্ত হবে সেটা ব্যতিচারের শর্তের অনুরূপ। ঠিক আছে, ব্যতিচারের শর্তের অনুরূপ, ব্যতিচারের মতো। তাহলে এই জিনিসটা মাথায় রাখবা, তাহলে তোমার কষ্ট করে সূত্র টুত্র মুখস্থ করতে হবে না। তাহলে ব্যতিচারের অনুরূপ শর্ত। তাহলে আসো উজ্জ্বলের শর্ত, অন্ধকারের শর্ত। শর্ত দুইটা, একটা উজ্জ্বল বা চরম বিন্দু, উজ্জ্বলকে চরম বলা হয় আর অন্ধকারকে অবম বলে। তাহলে উজ্জ্বল বা চরম বিন্দুর শর্ত, পথ পার্থক্য, কোন দুই বিন্দুর পথ পার্থক্য, অনুরূপ দুই বিন্দু, ডেল এক্স। তাহলে ডেল এক্স হচ্ছে ডি সাইন থেটা। ওকে,
তাহলে ডি সাইন থেটা জোড় ল্যামডা, মানে ল্যামডা বাই টু আর কি, জোড় 2n ল্যামডা বাই টু অথবা n ল্যামডা। n এর শুরু কত দিয়ে? উজ্জ্বল বা চরম বিন্দু, এই উজ্জ্বলের মধ্যে কেন্দ্রীয় উজ্জ্বল সহ ব্যতিচারের মতো। তাহলে n এর শুরু 0 থেকে, 0 1 2 3 ডট 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 n এর শুরু। ঠিক আছে, এইবার অন্ধকার বা অবম বিন্দুর শর্ত, অন্ধকার বা অবম বিন্দুর শর্ত, ডেল এক্স ডি সাইন থেটা ইকুয়াল টু 2n প্লাস না মাইনাস ব্যতিচারে, ব্যতিচারে ব্যতিচারের ক্ষেত্রে বা গ্রেটিং কর্তৃক অপবর্তনের ক্ষেত্রে মাইনাস, আর একক চির অপবর্তনের ক্ষেত্রে 2n প্লাস 1। ঠিক আছে, এই শর্তগুলো মাথায় রাখতে হবে। তাহলে এটা 2n মাইনাস 1 ল্যামডা বাই 2। তাহলে এর মান 1 থেকে শুরু, 1 2 3 4 ডট 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 ডট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের শর্ত, দুইটা শর্ত। আর সবসময় মাথায় রাখবো ম্যাথ করার সময় n এর মান যা বলবে তাই, n এর মান যা বলবে তাই। তুমি দেখবা বইতে এটা লেখা আছে প্লাস দিয়ে, লিখুক, সমস্যা কি, লিখুক, n এর মান যা বলবে তার থেকে 1 কম। তা আমরা ওই ঝামেলায় যাব না, আমাদের ভাই n এর মান যা বলবে তাই। ঠিক আছে, তাহলে এই শর্তগুলো একটু বিশ্বাস করো, বিশ্বাস। ক্লিয়ার? তুমি এখানে প্লাস দিয়ে লিখতে পারো, 2n প্লাস 1 লিখতে পারো, আমার কোনো আপত্তি নেই। তাহলে তখন n এর মান যা বলবে তাই বসানো যাবে না। n এর মান যদি বলে দ্বিতীয় অন্ধকার, n এর মান বসাইতে হবে 1। যদি বলে তৃতীয় অন্ধকার, n এর মান বসাইতে হবে 1 কম, অর্থাৎ 2 বসাইতে হবে তখন। তো এই হচ্ছে কাহিনী। ঠিক আছে ভাই, কেন্দ্রীয় উজ্জ্বল, কেন্দ্রীয় উজ্জ্বল এর মধ্যে আছে, এই যে n0 এর জন্য কেন্দ্রীয় উজ্জ্বল, কেন্দ্রীয় উজ্জ্বল এর মধ্যে আছে। ওকে, এইবার আসো, বিভিন্ন ধরনের কনফিউশন তো, এবং তুমি প্রথমে ব্যতিচার পড়ছো, তারপরে একক চির অপবর্তন, তারপরে গ্রেটিং। এবার সুন্দর করে আমি কোর জিনিসগুলো লিখে দিচ্ছি, দেখো যাতে কনফিউশন না হয় আর সামনে। সেটা হচ্ছে ব্যতিচার, ব্যতিচারে যখন ছিল, ব্যতিচার, ব্যতিচারে চির দ্বয়ের মধ্যকার দূরত্ব ছিল a, এই যে চির দ্বয়ের মধ্যকার দূরত্ব ছিল a। তাহলে ব্যতিচারের ক্ষেত্রে একক চির অপবর্তন, একক চির অপবর্তনের ক্ষেত্রে, আর এটা হচ্ছে গ্রেটিং কর্তৃক অপবর্তন, গ্রেটিং কর্তৃক অপবর্তনের ক্ষেত্র। তাহলে টোটাল এই 3টা ক্ষেত্র। তাহলে দেখো, এটা হচ্ছে উজ্জ্বলের শর্ত, উজ্জ্বল বা চরম, চরম বিন্দুর শর্ত। তো উজ্জ্বল বা চরম বিন্দুর শর্ত ব্যতিচার ডেল এক্স এ সাইন থেটা 2n ল্যামডা বাই 2 বাই n ল্যামডা। ওকে, একক চিরের জন্য অপবর্তন উজ্জ্বল বা চরম বিন্দুর শর্ত ডেল এক্স এ সাইন থেটা, এ সাইন থেটা 2n প্লাস 1 ল্যামডা বাই 2। গ্রেটিং কর্তৃক অপবর্তন ব্যতিচারের মতো, তাহলে ডেল এক্স শুধু এর জায়গায় হবে ডি সাইন থেটা, তাহলে ডি সাইন থেটা ইকুয়াল টু n ল্যামডা বা 2n ল্যামডা বাই 2। এবার অন্ধকার বা অবমের জন্য ডেল এক্স, বিশ্বাস না হলে খাতা উল্টা দেখতে পারো, ডেল এক্স এ সাইন থেটা ব্যতিচারের জন্য ভাই 2n মাইনাস 1 ল্যামডা বাই 2। ঠিক আছে, এই ক্ষেত্রে ডেল এক্স বা এ সাইন থেটা এটা ছিল হচ্ছে n ল্যামডা বা 2n ল্যামডা বাই 2। আর এই ক্ষেত্রে ডেল এক্স একটু আগে তো লিখেই আসলাম, ডি সাইন থেটা 2n মাইনাস 1 ল্যামডা বাই 2। এই হচ্ছে শর্ত। এর ক্ষেত্রে দুটো শর্ত, এর ক্ষেত্রে দুটো শর্ত, একক চিরের অপবর্তনে আরেকটা শর্ত, সেটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল, কেন্দ্রীয় উজ্জ্বল। তাহলে ডেল এক্স এ সাইন থেটা এটা ইকুয়াল টু হচ্ছে 0। এর ক্ষেত্রে একটা শর্ত বেশি। এই ভাই আপনার বাসা কতি? আমার বাসা সিরাজগঞ্জ। না, তোমার বাসা পাবনা, নিশ্চয়ই তোমার বাসা পাবনা, তোমার বাসা সিরাজগঞ্জ হইতেই পারে না। ঠিক আছে, কারণ এরকম পাগল ছাগল, হ্যাঁ, এক কমেন্ট করে যাচ্ছে, খালি কপি পেস্ট করে, পড়াশোনার দিকে কোনো মনোযোগ নাই, এই এক কমেন্ট বারবার 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 করে যাচ্ছে। এর এর বাসা হয় পাবনাই আর নয় মনে করো উগান্ডায়। ঠিক আছে, এরকম বলদ ছলদ পাবলিক, এর বাসা সিরাজগঞ্জ কেমনে হয় বলো? এরকম পাগল ছাগল
এ তো চরম পাগল ছাগল। এই যে আরেকটা আসছে, ভাই বাগেরহাট কোন এলাকায় আপনার বাড়িটা? তোমার জানে লাভ কি? তোমার জানে কোনো লাভ আছে? এটা কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন? এখানে এখানে অপবর্তন গ্রেটিংয়ের সাথে এর সম্পর্কটা কি? অপবর্তন গ্রেটিংয়ের সাথে এই বাগেরহাট নাকি সিরাজগঞ্জ নাকি পাবনা নাকি রাজশাহী এর কি সম্পর্ক? বলো, কোনো সম্পর্ক আছে? পড়াশোনায় মনোযোগ দাও, বুঝছো? পড়াশোনায় মনোযোগ দাও, ভালো হয়ে যাও, ঠিক আছে? সরকার পরিবর্তন হয়েছে, দেশ চেঞ্জ হয়ে গেছে, মাসুদ ভালো হয়ে গেছে, তোমরা ভালো হও না কেন? ভালো হও, ভালো হও, ঠিক আছে, ভালো হও। আসো তাহলে একক চির অপবর্তনের শর্ত কয়টা? 3টা, ঠিক আছে? আর ব্যতিচারের শর্ত আর গ্রেটিংয়ের শর্ত 2টা করে। আমরা সবসময় ম্যাথ করার জন্য এই শর্তগুলো খুব সুন্দর করে মাথায় রাখবো। যখন কোনো শর্তে ঝামেলা হবে এখানে চলে আসবা। যদি এটার সাথে মিলে যায়, এটার সাথে মিলে যায় তাহলে ঠিক আছে, আর যদি এটার সাথে গাইডে টেস্ট পেপারে বইয়ে না মিলে তাহলে ওখানে ভুল আছে, সহজ কথা, ঠিক আছে? ওখানে ঝামেলা আছে। আর সবসময় মাথায় রাখবা যে কথাটা, সেটা হচ্ছে এন এর মান যা বলবে তাই বসাবো, যা বলবে তাই বসাবো, এক কম বা এক বেশি বসাবো না। আমাদের যদি বলে প্রথম অন্ধকার, এনের মান 1 বসাবো। আমাদের যদি বলে দ্বিতীয় অন্ধকার, এনের মান 2ই বসাবো। আমাদের যদি বলে তৃতীয় উজ্জ্বল, এনের মান 3 বসাবো, ঠিক আছে? আর কোনো কথা নাই এখানে, ঠিক আছে? কেন্দ্রীয় উজ্জ্বলের ইন্টেন্সিটি বেশি হয় কেন? কোথায়? একক চির অপবর্তনে কেন্দ্রীয় উজ্জ্বলের ইন্টেন্সিটি বেশি হয়। একক চির অপবর্তনে কেন্দ্রীয় উজ্জ্বলের ইন্টেন্সিটি বেশি হয়। এই ক্ষেত্রে ইন্টেন্সিটির গ্রাফ তা কিনা এখন এবার আঁকবো। এবার আসো অপবর্তন গ্রেটিং এর ইন্টেন্সিটি গ্রাফ। অপবর্তন গ্রেটিং এর তীব্রতা গ্রাফ। অপবর্তন গ্রেটিং এর তীব্রতা গ্রাফ। তো দেখো, অপবর্তন গ্রেটিং এর ক্ষেত্রে তীব্রতা গ্রাফ, এই হচ্ছে পর্দা। তো ধরো অপবর্তন ঘটছে, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল আর কি, এটা হচ্ছে ধরো কেন্দ্রীয় উজ্জ্বল, এটা কেন্দ্রীয় উজ্জ্বল। তারপরে ধরো এটা প্রথম উজ্জ্বল, এটা দ্বিতীয় উজ্জ্বল। এইবার শোন, একক চির অপবর্তনে কেন্দ্রীয় উজ্জ্বলের ইন্টেন্সিটি ছিল অনেক বেশি, তারপরে বাকিগুলো আস্তে আস্তে কম হচ্ছিল। এবং কেন কম হচ্ছিল সেটা কিন্তু আমরা হিসাব করে দেখাই দিছি, ঠিক আছে? গত ক্লাসে দেখবে করা হয়েছে। এই ক্ষেত্রে ইন্টেন্সিটি গ্রাফ কেমন হবে? এই ক্ষেত্রে ইন্টেন্সিটি গ্রাফ সবগুলো উজ্জ্বলের জন্য সমান হবে, সবগুলো উজ্জ্বলের জন্য সমান হবে। মানে ধরো এর ইন্টেন্সিটি গ্রাফ হবে এরকম, এটা এই ইন্টেন্সিটি, এটার ইন্টেন্সিটি এই, তারপরে এরকম ছোট 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 কিছু হয়ে এটার আবার ইন্টেন্সিটি এই, এটার ইন্টেন্সিটি এরকম, এরকম চলতে থাকবে। এরকম হবে। তো এরকম অনেকে বলতে ভাই এরকম কেন হইতেছে, এরকম কেন হইতেছে? ব্যাপারটা হচ্ছে কি, দেখো অনেকগুলো চির, তো এই একটা চিরের জন্য চিন্তা করো, একটা চিরের জন্য অপবর্তন ঘটলে একক চির, তাহলে একক চিরের জন্য আমরা কি দেখি? এরকম কেন্দ্রীয় উজ্জ্বল সবচেয়ে বেশি, তারপর আস্তে আস্তে কমতেছে, তারপর আস্তে আস্তে কমতেছে, এরকম দেখি না? তো এরকম অনেকগুলো চির, তো এই সেম জিনিসটা এটাকে যদি আমি কপি পেস্ট করে রিপিট করি, দেখো এটাকে যদি আমি কপি পেস্ট করে রিপিট করি তাহলে জিনিসটা দেখতেই তো এরকমই হবে। এই যে কপি পেস্ট করে যদি রিপিট করি, তাই না? জিনিসটা দেখতে এরকম হবে, এরকম হবে। এই তো এটাই হচ্ছে ঘটনা, আর কিছু না, ঠিক আছে? তো এগুলো আমাদের অত ডিটেলস নাই, এগুলো জাস্ট খালি চিত্রটা কেমন হয় একটু দেখে রাখলেই হবে। তো এটাই হচ্ছে তীব্রতার গ্রাফ, ঠিক আছে? অপবর্তন গ্রেটিং এর জন্য তীব্রতার গ্রাফ, সবগুলো উজ্জ্বলের ইন্টেন্সিটি সমান, ঠিক আছে? সবগুলো উজ্জ্বলের ইন্টেন্সিটি সমান। তো চলো এবার আমরা মোটামুটি ম্যাথ করার জন্য রেডি। তাহলে চলো এবার আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করি। তাহলে লিখো 1 নম্বর দিয়ে, একটি অপবর্তন গ্রেটিংয়ে প্রতি মিলিমিটারে 600টি দাগ কাটা, 600টি দাগ কাটা।
ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য, গ্রেটিংয়ে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 640 ন্যানোমিটার। ঠিক আছে, ন্যানোমিটার। তো কোশ্চেন নম্বর 1, দ্বিতীয় ক্রমের অবম বিন্দুর অপবর্তন কোণ কত? অপবর্তন কোণ কত? আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে চতুর্থ ক্রমের অপবর্তন সম্ভব কিনা? অপবর্তন সম্ভব কিনা? চতুর্থ ক্রমের অপবর্তন সম্ভব কিনা? দেখো, যদি শুধু বলে দেয় অপবর্তন ক্রম, অপবর্তন ডোরা, অপবর্তন ক্রম কত নির্ণয় করো, অপবর্তন ডোরা কত নির্ণয় করো, এরকম যদি বলে, কি ডোরা স্পষ্ট করে বলে নাই, অন্ধকার, অবম নাকি চরম নাকি উজ্জ্বল, এরকম স্পষ্ট করে বলে নাই। যদি ভাই স্পষ্ট করে না বলে, কি ধরে নিবা? আর এর আগেও এই কথা বলছি, উজ্জ্বল ধরে নিয়ে হিসাব করবা। ঠিক আছে, উজ্জ্বল ধরে নিয়ে হিসাব করবা। ঠিক আছে, তাহলে কি বলতেছে, একটা অপবর্তন গ্রেটিংয়ে প্রতি মিলিমিটারে 600টি দাগ কাটা আছে। ভাই এন এর মান দেওয়া আছে, এন। তো অনেকে ইউনিট কনভার্ট করতে পারে না। আমার দেখো, প্রতি মিলিমিটারে আমার দরকার নেই, আমার তো প্রতি মিটারে দরকার। তো প্রতি মিটারে যদি দেওয়া থাকতো তাহলে তো খুবই ভালো, কিন্তু প্রতি মিটারে বলা নাই, প্রতি মিলিমিটারে বলছে। ওকে, তাহলে আমরা কনভার্ট করে নিব। দেখো কিভাবে কনভার্ট করবো, কনভার্ট করাটা খুবই মজার। এন হচ্ছে 600 পার মিলিমিটারে, তাহলে 600টি পার মিলিমিটার, তাহলে 600 ডিভাইডেড বাই 1 মিলিমিটার নিচে, তাহলে আমরা মিটারে চাই। ওকে, তাহলে 600 নিচে 1 মিলিমিটার, মিটার করি 1 × 10⁻³ মিটার, তাহলে 600 গুণ 10⁻³ পার মিটার, তাহলে পার মিটারে 600 গুণ 10⁻³ অনেকে ঐকিক নিয়ম করে করতে পারো যে 1 মিলিমিটারে অর্থাৎ এত মিটারে এতটি, 1 মিটারে কতটি, ওই একই কথা। তা আমার এটাই ভালো লাগে, ঐকিক নিয়মের চেয়ে আমার এটা সুন্দর লাগে। তো এইভাবে আমরা ইউনিটটা কনভার্ট করে নিলাম যে প্রতি মিটারে কয়টা দাগ কাটা আছে। আর ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বলে দেওয়া আছে 640 ন্যানোমিটার, ন্যানো মানে 10⁻⁹ এত মিটার। দ্বিতীয় ক্রমের অবম বিন্দু, অবম মানে অন্ধকার। তো এটা আমার আগে বুঝতে হবে এটা গ্রেটিং কর্তৃক অপবর্তন নাকি একক চিরের দরুন অপবর্তন। তাহলে দেখো, গ্রেটিং নাম উল্লেখ করা আছে, গ্রেটিং কর্তৃক অপবর্তন। তাহলে মনে মনে জপতে থাকবো, গ্রেটিং মানে ব্যতিচার, গ্রেটিং মানে ব্যতিচার, গ্রেটিং মানে ব্যতিচারের মতো, এটা মনে মনে জপতে থাকবা। তাহলে এবার 1 নম্বর আমাদের কি বলছে, দ্বিতীয় ক্রম এন এর মান 2, তার জন্য অবম বিন্দু, অবম, তাহলে দ্বিতীয় ক্রম অবম। তো শর্ত ডেল এক্স ডি সাইন থেটা, অবমের জন্য 2n - 1 λ/2, এন এর মান যা বলবে তাই। কি কথা বলছো, এন এর মান যা বলবে তাই। দ্বিতীয় ক্রম বলছে, এন এর মান 2 বসবে। এখন কথা হচ্ছে ডি তো আমার দেওয়া নেই। আচ্ছা, ডি দেওয়া নেই তো কি হয়েছে, এন তো দেওয়া আছে। তো ডি এর পরিবর্তে 1/n লিখবা, 1/n সাইন থেটা, এটা ইকুয়াল টু 2n - 1 λ/2। দেখি ক্যালকুলেটর নিয়ে নিই। তাহলে 1/n, কই এন, এন এর মান এই যে 600 গুণ 10⁻³ সাইন থেটা, 2 দ্বিতীয় ক্রম, 2 × n, n কত 2 বিয়োগ 1, ল্যামডা কত, ল্যামডা কই, এই যে 640 গুণ 10⁻⁹ ডিভাইডেড বাই 2, 640 এক্সপোনেনশিয়াল ফাংশন -9 ডিভাইডেড বাই 2 গুণ 2 × 4 বিয়োগ 1 3, এটার সাথে গুণ 600 এক্সপোনেনশিয়াল ফাংশন 3। এবার সাইন ইনভার্স অ্যান্সার, তাহলে অতএব থিটা 2 = 35.169 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। এইবার আসো, আমাদের বলছে চতুর্থ ক্রমের অপবর্তন সম্ভব কিনা। ভাই এটা বহুতভাবে দেখানো যায়, চতুর্থ ক্রমের অপবর্তন সম্ভব কিনা। অপবর্তন উজ্জ্বল না অন্ধকার, বলছে আমরা উজ্জ্বল ধরে নিব বাই ডিফল্ট। ঠিক আছে, কি ধরে নিব, উজ্জ্বল। তাহলে চতুর্থ ক্রম অপবর্তন সম্ভব কিনা, তাহলে এন এর মান 4, তাহলে সূত্র ডি সাইন থেটা মানে ডেল এক্স, ডি সাইন থেটা ইকুয়াল টু এন ল্যামডা, ডি সাইন থেটা ইকুয়াল টু এন ল্যামডা। এন এর মান 4 বসাবো, ল্যামডার মান জানি, ডি মানে 1/n, থেটাটা বের করব, থেটা বের করে দেখাবো। দেখো চতুর্থ ক্রমের অপবর্তনের জন্য থেটা এত, সুতরাং চতুর্থ ক্রমের অপবর্তন সম্ভব।
এখন অনেকে বলতে ভাই যদি সম্ভব না হয় তাহলে কি হবে, তাহলে সাইন থেটা সমান সমান যা হবে সেটা একের চেয়ে বেশি হয়ে যাবে, মান আর আসবে না। সাইন থেটা সমান সমান একের চেয়ে বেশি হয়ে যাবে, তখন মান আর আসবে না, কারণ তখন তো সাইন থেটা তো একের চেয়ে বেশি হতে পারে না, তখন তো থেটা ইকুয়াল টু সাইন ইনভার্স ম্যাথ হয়ে যাবে। অথবা আর একটা কাজ করা যায় কি, এখানে থেটার মান 90 বসাই দাও, থেটার সর্বোচ্চ মান বসাই দাও 90, সাইন 90 সর্বোচ্চ বসাই দাও, বসাই দিয়ে এন এর মানটা বের করো। এবার এন এর মান বের করে যদি আমরা দেখি 6, তাহলে তো চতুর্থ অপবর্তন কোণ সম্ভব। এন এর মান বের করে যদি দেখি 3, তাহলে তো ভাই 3 হবে সর্বোচ্চ, 4 তো সম্ভব না। 3.5, 3.5 হলে 3 হবে, 3.5 হলে 3 হবে, 4 তো আর হবে না। তাহলে এইভাবে আমরা বলতে পারি। তাহলে এখানে কিন্তু দুটো ওয়ে আছে বলার, চতুর্থ ক্রম অপবর্তন সম্ভব কিনা এটা বলার দুটো ওয়ে আছে। এবার ভাই তুমি যেটাতে করবা, তাহলে 1/n sin θ ইকুয়াল টু n ল্যামডা। তাহলে 1/n এর মান 600 গুণ 10⁻³ sin θ, sin θ 4 ইন্টু 640 গুণ 10⁻⁻৯। দেখি কত আসে। তাহলে 4 গুণ 640 এক্সপোনেনশিয়াল ফাংশন -9 গুণ 600 এক্সপোনেনশিয়াল ফাংশন 3, 1.536। দেখো সাইন থেটা 4 1.536, একের চেয়ে বেশি, এই যে মানটা এটা একের চেয়ে বেশি, তো সাইন থেটার মান একের চেয়ে বেশি হতে পারে, তাহলে অতএব সম্ভব না। ঠিক আছে, অতএব সম্ভব না। অথবা সাইন থেটার মান যদি 90 বসাই তাহলে এর মান কত আসে দেখো আমি বলি। সাইন থেটার মান যদি 90 বসাই তাহলে এর মান আসে 600 এক্সপোনেনশিয়াল ফাংশন 3, এর মান আসে হচ্ছে 640 এক্সপোনেনশিয়াল ফাংশন -9 ভাগ অ্যান্সার, ভাগ অ্যান্সার এটা দিয়ে ভাগ হবে, সরি 1/600 এক্সপোনেনশিয়াল ফাংশন 3 গুণ 640 এক্সপোনেনশিয়াল ফাংশন -9, এটার ইনভার্স। এটা হচ্ছে 2.604, 2.604, তার মানে 2, এন এর মান 2 হওয়া সম্ভব, 3, 4 হওয়া সম্ভব না। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। তাহলে এইভাবেও কিন্তু আমরা দেখাইতে পারি, বুঝতে পারছো? ক্লিয়ার? এবার আসো 2 নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য কিন্তু এই কেবল যে ম্যাথটা করালাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর বলতেছে একটি অপবর্তন গ্রেটিং এর প্রতি সেন্টিমিটারে, একটি অপবর্তন। এই অধ্যায়ের ম্যাথ মজার কেন জানো? এই অধ্যায়ের ম্যাথ করার সূত্র হচ্ছে এইগুলা, এই যে এই শেষ, এই অধ্যায় শেষ, এই পৃষ্ঠাতেই এই অধ্যায় শেষ। তো বলা হচ্ছে একটি অপবর্তন গ্রেটিং এর প্রতি সেন্টিমিটারে 6000 দাগ কাটা, প্রতি সেন্টিমিটারে 6000টি দাগ কাটা। যার মাধ্যমে সোডিয়াম আলোর দ্বিতীয় চরমের বর্ণাঢ্যল পাওয়া যায়। দ্বিতীয় চরমের, একটু ভাষা কঠিন করছে এছাড়া আর কিছু না। দ্বিতীয় চরমের বর্ণাঢ্যল পাওয়া যায়, মানে বর্ণালী আর কি, পাওয়া যায়। 2টি সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্য, 2টি সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্য 5890 অ্যারমস্ট্রং ও 5896 অ্যারমস্ট্রং হলে এদের মধ্যে কৌণিক দূরত্ব কত? হলে এদের মধ্যে কৌণিক দূরত্ব কত? করো দেখি, ভাবনা চিন্তা করো, কি বের করতে বলছে? এদের মধ্যে কৌণিক দূরত্ব কত বের করতে বলছে? বিস্তার লাগবে না? কোথায় বিস্তার? বিস্তার লাগবে না? বিস্তার কোথায়? কিসের বিস্তার? হোয়াট ইজ বিস্তার?
সোডিয়াম আলো কি? হ্যাঁ সোডিয়াম আলো। বিস্তার লাগবে না, বিস্তার লাগবে না। এই বিস্তার বুঝি নাই, কিসের বিস্তার লাগবে? কোথায় বিস্তার লাগবে? গ্রেটিং অপবর্তনে। গ্রেটিং অপবর্তনে কোথায় বিস্তার? কি বিস্তার বুঝলাম না তো। বিস্তার করতে আসতেছে সম্ভব কিনা, সম্ভব কিনা গ্রাফে বিস্তার না, ওগুলো কিছু লাগবে না। উজ্জ্বলের বিস্তার শর্ত আছে কিনা, শর্ত আছে কিনা কি বুঝলাম না, কিছুই বুঝি নাই। না বিস্তার টিস্তার নেই, আগের মতো, সব আগের মতো। ঠিক আছে, এবার আসো কি বলতেছে দেখি। একটা অপবর্তন গ্রেটিংয়ে প্রতি সেন্টিমিটারে 6000টি দাগ কাটা আছে, ভালো কথা, যার মাধ্যমে সোডিয়াম আলোর দ্বিতীয় চরমের বর্ণাঢ্যল পাওয়া যাবে। এন এর মান 2। এখন সোডিয়াম আলোর মধ্যে দুইটা তরঙ্গ দৈর্ঘ্যের আলো আছে, একটার জন্য 5890 অ্যারমস্টাং, আরেকটার জন্য 5896 অ্যারমস্টাং। তাহলে এদের মধ্যে কৌণিক দূরত্ব বের করতে বলছে। মানে ব্যাপারটা শোনো আর কি, ভালো করে বোঝো। এইখান থেকে তুমি মনে করো সোডিয়াম আলো ছুড়ে দিছো, সোডিয়াম আলো, এখানে একটা অপবর্তন গ্রেটিং আছে, পর্দায় এই অপবর্তন গ্রেটিং এর জন্য ডোরা তৈরি হবে, কেন্দ্রীয় উজ্জ্বল, ঠিক আছে, তারপরে এই যে প্রথম উজ্জ্বল, দ্বিতীয় উজ্জ্বল, প্রথম উজ্জ্বল, দ্বিতীয় উজ্জ্বল। এখন এইখান থেকে দুইটা বর্ণালী ছড়া হয়েছে, λ1 একটা, λ2 একটা। তাহলে এর জন্য বর্ণালী রেখা আমি কিন্তু দুইটা পাবো, একটা হচ্ছে λ1 এর জন্য বর্ণালী পাবো, আর একটা λ2 এর জন্য বর্ণালী পাবো। তো λ1 এর জন্য দেখো, λ1 এর জন্য এইটা মনে করো হচ্ছে দ্বিতীয় উজ্জ্বল, আর λ2 এর জন্য ধরো এইটা হচ্ছে দ্বিতীয় উজ্জ্বল। তো এদের মধ্যে কৌণিক ব্যবধান বের করতে বলছে। তাহলে আমরা λ1 এর জন্য কৌণিক ব্যবধান বের করব, λ2 এর জন্য কৌণিক ব্যবধান বের করব, বের করে এই দুইটার মধ্যে বিয়োগ দিয়ে দেবো, এই যে θ1 থেকে θ2 বিয়োগ দিয়ে দেবো, তাহলে কৌণিক দূরত্বটা পাবো। সেটাই আমাদের বের করতে বলছে, যে দুইটা আলো তরঙ্গ দৈর্ঘ্য এত এত হলে এদের মধ্যে কৌণিক দূরত্ব কত, কার জন্য? দ্বিতীয় চরমের জন্য। বুঝতে পারছো? তো চলো হিসাব করি এবার, হিসাব ছাড়া তো আর কিছুই। তাহলে দ্বিতীয় চরমের জন্য এন এর মান 2 এবং বড় হাতের এন হচ্ছে প্রতি সেন্টিমিটারে 6000টি দাগ কাটা। তাহলে 6000টি দাগ কাটা 1 সেন্টিমিটারে 6000 ভাগ 1 × 10⁻² মিটার। তাহলে 6000 গুণ 10⁻² এত পার মিটার। তাহলে আসো, যখন λ1 5890 অ্যারমস্টাং, তখন চরমের জন্য বলছে, তাহলে ∇x d sin θ, এটা ইকুয়াল টু চরম, তাহলে n λ, এটাকে আমরা θ1 বললাম, আর d মানে 1/n sin θ1 n, এই যে λ1। তাহলে 6000 গুণ 10⁻² sin θ1, n এর মান 2, λ1 এর মান 5890 গুণ 10⁻10। তাহলে এখান থেকে অতএব θ1 2 গুণ 5890 এক্সপোনেনশিয়াল ফাংশন -10, তার সাথে গুণ হচ্ছে 6000 এক্সপোনেনশিয়াল ফাংশন 2, সাইন ইনভার্স অ্যান্সার। ম্যাথিরোর কি ব্যাপার, আমার ম্যাথিরোর কেন আসলো? হয় 2 × 5890 এক্সপোনেনশিয়াল ফাংশন -10 গুণ 6000 এক্সপোনেনশিয়াল ফাংশন 2। কি ব্যাপার, ক্যালকুলেটর কি মাথা নষ্ট হয়ে গেল? আবার করি, 2 × 5890 এক্সপোনেনশিয়াল ফাংশন -10 ইন্টু 6000 এক্সপোনেনশিয়াল ফাংশন -2, সরি +2। ও এবার ঠিক আছে, কি ব্যাপার আগের বার এরকম আসলো কেন? হয়তো চাপতে কোথাও ভুল করছি। 44.97 ডিগ্রি, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে λ1 এর জন্য গেল। এবার সেম একইভাবে λ2 এর জন্য। তাহলে λ2 কত? 5890, 5896 এত অ্যারমস্টাং। তাহলে d sin θ2 ইকুয়াল টু n λ2। তাহলে 1/n একবারে মান বসাই দিই, 6000 গুণ 10⁻²। sin θ2 2 গুণ 5896
গুণ 10⁻⁻10। তাহলে অতএব θ2, তাহলে 2 গুণ 5896 এক্সপোনেনশিয়াল ফাংশন -10 গুণ 6000 এক্সপোনেনশিয়াল ফাংশন 2, তাহলে সাইন ইনভার্স অ্যান্সার। তাহলে 45.033 এত ডিগ্রি। তাহলে এবার আমাদের চাইছে কৌণিক ব্যবধান। তাহলে এদের মধ্যে কৌণিক ব্যবধান, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিবা। কৌণিক ব্যবধান ডেল থেটা, θ2 বড়, θ1 ছোট। তাহলে এটা -44.97, তাহলে 0.0634 ডিগ্রি। শেষ, এটা অ্যান্সার। ওকে, বুঝছো? দেখো অপবর্তনের ম্যাথ কত সহজ, অপবর্তন গ্রেটিং এর ম্যাথ কত সহজ। গেল এটা, শেষ। 3 নম্বর বলাটা হচ্ছে একটি সমতল অপবর্তন গ্রেটিং এ, একটি সমতল অপবর্তন গ্রেটিং এ চির ও দাগের বেধ যথাক্রমে, চির ও দাগের বেধ, বেধ মানে পুরুত্ব, বেধ যথাক্রমে 0.0006 মিলিমিটার ও 0.001 মিলিমিটার, 0.001 মিলিমিটার। 5000 অ্যারমস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা, তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা গ্রেটিংটিকে আলোকিত করা হলো, গ্রেটিংটিকে আলোকিত করা হলো, আলোকিত করা হলো। প্রথম ক্রমের জন্য, প্রথম ক্রমের উজ্জ্বলের জন্য অপবর্তন কোণ কত? দেখো অপবর্তন থেকে, গ্রেটিং থেকে যে ম্যাথই আসুক না কেন, তুমি মনে মনে ভাববা যে এই ম্যাথ সহজ, এটা আমি পারবই। দেখো এইবার তোমার প্রতি সেন্টিমিটারে বা প্রতি মিলিমিটারে কয়টা দাগ কাটা আছে এটা বলে দেওয়া নাই। এবার তোমার এ আর বি এর দূরত্ব দেওয়া আছে, তোমার এ আর বি এর দূরত্ব দেওয়া আছে। এই যে তো আমাদের কি বলছে, এই যে চির ও দাগের বেধ যথাক্রমে, এই যে চির এ আর বেধ এটা বি, তো এ এর মান হচ্ছে 0.0006 মিলিমিটার আর বি এর মান হচ্ছে 0.001 মিলিমিটার। বুঝতে পারছো? এ আর বি দেওয়া আছে, তো এ আর বি এর দূরত্বটাই তো ডি, ডি ইকুয়াল টু তো এ প্লাস বি। ওকে, তাহলে এখন বলা হচ্ছে 5000 অ্যারমস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত করা হলো প্রথম ক্রমের উজ্জ্বলের জন্য অপবর্তন ক্রম, প্রথম ক্রম, প্রথম ক্রম n1, তারপরে উজ্জ্বল, তাহলে শর্ত লিখে ফেলবা সাথে সাথে। তো ডেল এক্স ইকুয়াল টু ডি সাইন থেটা, এটা ইকুয়াল টু এন ল্যাম্ডা। তাহলে ডি এর মান, ডি এর মান মানে তো এ প্লাস বি, এ প্লাস বি সাইন থেটা এন ল্যাম্ডা, মান বসাও এবার। এর মান 0.0006 প্লাস বি এর মান 0.001, এটা কি মিলিমিটারে, তাহলে গুণ 10⁻³ মিটার করতে হবে। সাইন থেটা 1 প্রথম ক্রম, এন এর মান 1 আর ল্যামডা হচ্ছে 5000, তাহলে 5000 গুণ 10⁻10 দিয়ে এখান থেকে এন এর মানটা বের করলাম। তাহলে 5000 এক্সপোনেনশিয়াল ফাংশন -10। দেখো কত সহজ, এটাকে ভাগ দিব 0.00606 প্লাস 0.001, 0.0006 প্লাস 0.001 এক্সপোনেনশিয়াল ফাংশন -3, এটা দিয়ে ভাগ দিব। কত আসছে দেখো তো, 5000 এক্সপোনেনশিয়াল ফাংশন -10 ভাগ
ভাগ 0.0006 প্লাস 0.001 এক্সপোনেনশিয়াল ফাংশন -3, এটা দিয়ে ভাগ। এটার সাথে এটা দিয়ে ভাগ হবে তো, কি হলো? সাইন টেক্সট এরর কেন দেখাচ্ছে? 5000 এক্সপোনেনশিয়াল ফাংশন -10, এটা ভাগ 0.0006 প্লাস 0.001 ওকে, ভাগ 10 টু দি পাওয়ার -3। ও ক্যালকুলেটর এত বড় সংখ্যা একবারে নিতে পারতেছে না, এখানে ধাপে ধাপে করতে হচ্ছে। তাহলে সাইন থেটা ইকুয়াল টু 0.3125। তাহলে সাইন ইনভার্স অ্যান্সার 18.20, 18.209 ডিগ্রি। ঠিক আছে, এই দেখো ক্যালকুলেটারে বাই থেটা বের করতে, ম্যাথ থেটা বের করছি। ক্যালকুলেটারে দেখবা এই যে ম্যাথ ইরোধ দিচ্ছিল, আমি কি করতেছিলাম 5000 ক্যালকুলেটার একবারে তুলতেছিলাম। এই যে তোমাদের দেখাই, এরকম সমস্যা হয় কিন্তু মাঝে মাঝে। ঠিক আছে, এরকম সমস্যা হলে দাঁড়াও মাইক্রোফোন চেঞ্জ হয়নি, আমি ঠিক করে দিচ্ছি, দাঁড়াও এক্ষুনি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, না সাউন্ড সমস্যা না, দেখো সাউন্ড ঠিক আছে। এবার দেখো এই যে ক্যালকুলেটর অনেক সময় হিসাব করতে গেলে ঝামেলা লাগবে। এই যে 5000 এক্সপোনেনশিয়াল ফাংশন -10, এটা আমি তুললাম, তুলে একবারে যখন এই পাশেরটা ভাগ দিচ্ছি, এই যে 0.0006 প্লাস 0.001, এটা এক্সপোনেনশিয়াল ফাংশন -3, এই যে এটা যখন ভাগ দিচ্ছি তখন এই যে সাইন টেক্সট ইরর দেখাচ্ছে, বুঝতে পারছো? তো এরকম ধাপে ধাপে করবা। এই যে 5000 এক্সপোনেনশিয়াল ফাংশন -10 ভাগ, মেবি অনেক বড় সংখ্যা হয়ে গেছে, এই যে আলাদা আলাদা করে 006 প্লাস 0.001, এটা দিয়ে আগে ভাগ দিলাম, দিয়ে তারপরে ভাগ হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন -3, মানে 10 টু দি পাওয়ার -3, তারপরে আসছে আর কি। নাকি ব্র্যাকেট দিতে ভুল করছিলাম, হইতে পারে ব্র্যাকেট দিতে হয়তো ভুল করছিলাম। ঠিক আছে, হ্যাঁ এই কারণে EX ব্যবহার করবে, EX ব্যবহার করলে কোনো ঝামেলা নেই, ES হচ্ছে EX ব্যবহার করলে কোনো ঝামেলা হবে না। কিন্তু আমি তো গরিব মানুষ, কি করবো বলো? ঠিক আছে, আমি গরিব মানুষ, এই কারণে আমি এটা ব্যবহার করি। দাও আমাকে একটা দান খয়রাত করে একটা ক্যালকুলেটর কিনে দাও। তাহলে গেল অপবর্তন গ্রেটিং এ তো সুন্দর সুন্দর ম্যাথ করে ফেললাম। এবার আসো, কত নম্বর করলাম? 3। সব ম্যাথগুলা ঘুরে ফিরে একই রকম, কোনো নতুনত্ব নাই এখানে। একটি অপবর্তন গ্রেটিংয়ে প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যে 500টি রেখা আছে, 500টি রেখা আছে। দ্বিতীয় পর্যায়ের বর্ণালী রেখার ব্যবর্তন কোণ, এই ব্যবর্তন মানে অপবর্তন, কেন ব্যবর্তন লিখছে আল্লাহ জানে। ঠিক আছে, ব্যবর্তন কোণ মানে অপবর্তন কোণ, বাংলা কথার মধ্যে অত ভুল ধরলে চলবে না। এত হলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? ঠিক আছে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত বের করতে হবে। তাহলে দেখো তো, দ্বিতীয় পর্যায়ের বর্ণালী বলছে উজ্জ্বল না অন্ধকার, তাহলে n এর মান 2, আর কিছু বলা না থাকলে কি ধরে নিতে হবে? উজ্জ্বল। কিছু বলা না থাকলে উজ্জ্বল, শেষ কথা শেষ। তাহলে d sin θ এটা ইকুয়াল টু n ল্যামডা, ল্যামডাটা বের করতে হবে। তো d এর মান দেওয়া নেই, 1/n sin θ ইকুয়াল টু n ল্যামডা। এবার n হচ্ছে প্রতি সেন্টিমিটারে 500, তাহলে 500
ডিভাইডেড বাই 1 সেন্টিমিটার, তো 1 সেন্টিমিটারকে মিটার করলাম, 1 × 10⁻² মিটার। তাহলে 500 গুণ 10⁻², 500 গুণ 10⁻² পার মিটার। বসো, 1/500 × 10⁻²। সাইন থেটা, সাইন থেটা, থেটার মান 4 ডিগ্রি, এন এর মান দ্বিতীয় ক্রম 2 গুণ ল্যামডা, তাহলে একমাত্র জানি না কার মান, ল্যামডার মান। তাহলে সাইন 4 ডিগ্রি তার সাথে গুণ হচ্ছে 500 এক্সপোনেনশিয়াল ফাংশন 2, তার ইনভার্স গুণ ভাগ 2। এবার একটু সাইন্টিফিকে নিবা, কারণ আলোর তরঙ্গ দৈর্ঘ্য তো খুবই ছোট্ট মান। তাহলে অতএব ল্যামডা এটা হচ্ছে 6.975 × 10⁻⁻7 মিটার। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য। থেটা ডিগ্রি না রেডিয়ান? রেডিয়ান, সরি ডিগ্রি, 4 ডিগ্রি। বর্ণালী রেখার অপবর্তন কোণ 4 ডিগ্রি, রেডিয়ান কেন হবে? তো 4 ডিগ্রিতে নিয়ে করলাম, সমস্যা কি? এটা তো খুবই ক্ষুদ্র কোণ। আমরা এই যে অ্যান্সারগুলো পাইছিলাম, এখানে কোণের মানটা কিসে পাইছিলাম? সব ডিগ্রিতে পাইছি, তো সে ডিগ্রি দেওয়া আছে আমাদের। ঠিক আছে, তাহলে এতক্ষণ আমরা কি বের করছি? কোণ বের করতে বলছিল, এবার কোণ দেওয়া আছে, ল্যামডা বের করতে বলছে, বুঝছো? তো এইবার আসো একক চিরের দরুন অপবর্তনের দুই একটা ম্যাথ করব। এই যে এতক্ষণ কিন্তু গ্রেটিং জন্য করলাম, এবার একক চিরের দরুন অপবর্তন। তাহলে একটি চিরের বেধ 0.2 মিলিমিটার, চিরটিকে 5800 অ্যারমস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত করা হলো। তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত করা হলো। তাহলে এক নম্বর কোশ্চেন, দ্বিতীয় উজ্জ্বল ও তৃতীয় অন্ধকারের মধ্যবর্তী কৌণিক ব্যবধান, মধ্যবর্তী কৌণিক দূরত্ব বা কৌণিক ব্যবধান নির্ণয় করো। কৌণিক ব্যবধান নির্ণয় করো। আর 2 নম্বর হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বলের উভয় পাশে, কেন্দ্রীয় উজ্জ্বলের উভয় পাশে দ্বিতীয় অবমদ্বয়ের কৌণিক ব্যবধান নির্ণয় করো। ঠিক আছে, দ্বিতীয় অবমদ্বয়ের কৌণিক ব্যবধান নির্ণয় করো। তো চলো শুরু করি। একক চির একটা, গ্রেটিং না, একটা চির এ, চিরের বেধ 0.2 মিলিমিটার। এখন আমাদের কি বলতেছে? আমাদের বলতেছে দ্বিতীয় উজ্জ্বল আর তৃতীয় অন্ধকার। ভাই এই যে কেন্দ্রীয় উজ্জ্বল, ঠিক আছে, প্রথম উজ্জ্বল, দ্বিতীয় উজ্জ্বল, এই যে দ্বিতীয় উজ্জ্বল। এবার এটা তো প্রথম উজ্জ্বল, তাহলে প্রথম অন্ধকার, দ্বিতীয় অন্ধকার, এখানে তৃতীয় অন্ধকার, এই যে তৃতীয় অন্ধকার। তাহলে দেখো এটা তৃতীয় অন্ধকার, থিটা 3, আর এটা দ্বিতীয় উজ্জ্বল, এটা দ্বিতীয় উজ্জ্বল, এটা দ্বিতীয় উজ্জ্বল। তাহলে দ্বিতীয় উজ্জ্বলের জন্য এটা থিটা 2। এই দুইটা বের করে এদের মধ্যবর্তী কৌণিক দূরত্ব বের করতে বলছে। এই দুইটা বের করে বিয়োগ দিবা, বিয়োগ দিয়ে ডেল থিটাটা বের করবা, শেষ। এই তো বের। তাহলে আসো 1 নম্বর, দ্বিতীয় উজ্জ্বলের জন্য কি বলছে? উজ্জ্বল, একক চিরের জন্য উজ্জ্বল। তাহলে শর্ত কি লিখবো? ডেল এক্স মানে এ সাইন থেটা। উজ্জ্বলের জন্য ভাই 2n+1, একক চিরের জন্য 2n+1, নাহলে খাতা উল্টে দেখে নাও, সূত্র ভুলে গেলে λ/2 যা বলবে এর মান তাই। দ্বিতীয় উজ্জ্বল বলছে এর মান 2। তাহলে এখান থেকে এর মান 0.2 মিলিমিটার, 0.2 × 10⁻³ সাইন থেটা 2। এবার 2 × 2 +1, আর ল্যামডা কত? 5800। তাহলে 5800 গুণ 10⁻10/2। তাহলে 2 × 2 = 4 যোগ 1 5, 5/2। তাহলে 5 ভাগ নিচে 2,
গুণ 5800 এক্সপোনেনশিয়াল ফাংশন -10, এই মানটা হলো ভাগ 0.2 এক্সপোনেনশিয়াল ফাংশন -3। এবার সাইন ইনভার্স অ্যান্সার, সাইন ইনভার্স অ্যান্সার। তাহলে অতএব θ2 = 0.4153 ডিগ্রি, 0.4153 ডিগ্রি। ওকে, ডান। তাহলে দ্বিতীয় উজ্জ্বল গেল। এবার তৃতীয় অন্ধকার ভাই, তৃতীয় অন্ধকার। তাহলে তৃতীয় অন্ধকারের জন্য a sin θ, অন্ধকার 2n λ/2 বা n λ। তাহলে এবার আবার মান বসাও, 0.2 × 10⁻³ sin θ3 = n। তৃতীয় অন্ধকারের নির্মাণ 3, 5800 গুণ 10⁻10। তাহলে 3 গুণ 5800 এক্সপোনেনশিয়াল ফাংশন -10, তাকে ভাগ দিব 0.2 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 দিয়ে এখান থেকে সাইন ইনভার্স অ্যান্সার 0.θ3 0.4984 ডিগ্রি, 84 ডিগ্রি। তাহলে অতএব ডেল θ, θ3 - θ2, এই যে θ3 থেকে θ2 বাদ দিবা, কৌণিক ব্যবধানটা পাবা। এই যে কৌণিক ব্যবধান বের করতে বলছে, তাহলে এটা বিয়োগ দাও, তাহলে অ্যান্সার মাইনাস আগেরটা 0.4153, তাহলে 0.0831 এত ডিগ্রি। ওকে, এই তো হয়ে গেল, শেষ। কেন্দ্রীয় উজ্জ্বলের উভয় পাশে দ্বিতীয় অবমদ্বয়ের, কেন্দ্রীয় উজ্জ্বলের উভয় পাশে দ্বিতীয় অবমদ্বয়ের, কেন্দ্রীয় উজ্জ্বল তার উভয় পাশে দ্বিতীয় অবম, ধরো এই একটা দ্বিতীয় অবম, একটা দ্বিতীয় অবম, এদের মধ্যকার কৌণিক ব্যবধান এটা বের করতে বলছে। তাহলে একটা কোণ বের করো আগে, θ2 বের করো, ঠিক আছে। কেন্দ্রীয় উজ্জ্বলের উভয় পাশে দ্বিতীয় অবম, তো দ্বিতীয় অবমের জন্য θ2, এটা বের করে 2 দিয়ে গুণ করবা, θ2 তারপর 2 θ2। তাহলে 2 নম্বর অবম, অবম মানে অন্ধকার, তাহলে a sin θ = n λ, 0.2 × 10⁻³ sin θ2 2 × 5800 × 10⁻10, তাহলে 2 × 5800 এক্সপোনেনশিয়াল ফাংশন -10, একে ভাগ 0.2 এক্সপোনেনশিয়াল ফাংশন -3, তাহলে সাইন ইনভার্স অ্যান্সার। তাহলে অতএব θ2 হচ্ছে 0.3323 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে কৌণিক ব্যবধান 2 θ2, এর সাথে 2 দিয়ে গুণ করব, গুণ 2, তাহলে 0.6646 এত ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? পারা যাবে? বলো, পারা যাবে কিনা? এইবার আসো, দেখো আমরা মনে আছে আমরা ব্যতিচারের জন্য n-তম ডোরার দূরত্ব বের করতাম xn। তো অপবর্তনও কিন্তু এরকম চাইতে পারে যে দ্বিতীয় উজ্জ্বলের দূরত্ব x2 কত, x2 বের করো। তাহলে তখন চির থেকে পর্দার দূরত্ব দিয়ে দিতে হবে, এই যে চির একক চির, তার থেকে পর্দার দূরত্ব দিয়ে থাকতে হবে। কিন্তু পর্দার দূরত্ব না দেওয়া থাকে না, কি দেওয়া থাকে? লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া থাকে। তাহলে একটু দেখো, একই রকম জিনিস, ওই চির থেকে পর্দার দূরত্বই হচ্ছে চির থেকে লেন্স মানে ফোকাস দূরত্ব আর কি, লেন্স থেকে ফোকাস দূরত্ব। দেখো কেমনে, তাহলে n-তম ডোরা বা বিন্দুর দূরত্ব নির্ণয়, বিন্দুর দূরত্ব নির্ণয় কিসের জন্য? অপবর্তনের জন্য, অপবর্তনের জন্য। তো দেখি এটা কেমনে ঘটে। দেখো এইটা হচ্ছে চির, এই যেটা হচ্ছে চির, চিরের দূরত্ব a, চিরের যে দূরত্বটা, এই দূরত্বটা a, চিরের দূরত্ব, চিরের দূরত্বটা a। এইখানে না লেন্স রাখা থাকে, এই আমাদের চির থেকে পর্দার দূরত্ব বলে না, আমাদের অনেক সময় ম্যাথ করতে গিয়ে দেখবা লেন্সের ফোকাস দূরত্ব বলে দেয়। ভাই এই যে পর্দাটা তো এই যে লেন্স তার ফোকাসেই তো অবস্থান করে, এই যে কেন্দ্রীয় উজ্জ্বলটা তো এখানেই হয়।
তাহলে ফোকাস দূরত্বটাই আসলে চির থেকে পর্দার দূরত্ব। আগে এই যে চির থেকে পর্দার দূরত্ব ডি দেওয়া থাকতো, ওই ডিটাই আসলে বলতে গেলে লেন্সের ফোকাস দূরত্ব এফ। বুঝতে পারছো? ডিটাই আসলে লেন্সের ফোকাস দূরত্ব এফ। এই যে লেন্স থেকে চিরের এই ব্যবধানটা খুবই কম, লেন্সের ফোকাস দূরত্বের তুলনায় এই দূরত্বটা খুবই ক্ষুদ্র। তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটা এফ বলো বা ডি বলো, যাই বলো না কেন, চির থেকে পর্দার দূরত্ব বা লেন্সের ফোকাস দূরত্ব এটাই আমাদের দেওয়া থাকে। তো ধরো এইটা হচ্ছে এনতম একটা ডোরা, তো আমরা এনতম ডোরার এই দূরত্বটা ধরো এক্সএন আমরা বের করতে চাই। ওকে, তাহলে এক্সএন বের করার কি উপায়? আমরা আগে কোণটা বের করে নিব। এই যে কোণ, এই যে থেটাটা বের করব। ঠিক আছে, তাহলে দুইটা সূত্রে তুমি জানো, এগুলো জানো যে সাইন থেটা ইকুয়াল টু ডেল এক্স ডিভাইডেড বাই এ। ঠিক আছে, এই সূত্র অলরেডি তুমি জানো, একই রকম। আর ট্যান থেটা ইকুয়াল টু ট্যান থেটা, এই কোণের ট্যান থেটা, ট্যান থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি এক্স এন বাই ডি। ঠিক আছে, আগে আমরা এই যে এক্স এন বাই ডি, এটা তোমাদের ব্যতিচারের শর্তে ওখানে লেখাই আছে, দেখো ম্যাথ করার জন্য ওখানে লেখা আছে। কি ক্লিয়ার? তাহলে থেটা খুব ক্ষুদ্র হলে সাইন থেটা ট্যান থেটা সমান, থেটা খুব ক্ষুদ্র হলে ট্যান থেটা সমান সমান সাইন থেটা। তো ভাই ট্যান থেটা হচ্ছে এক্স এন বাই ডি আর সাইন থেটা ডেল এক্স বাই এ। তাহলে অতএব এক্স এন ইকুয়াল টু ডেল এক্স ডি ডিভাইডেড বাই এ, আর এই ডি মানেই আসলে এফ। তাহলে এখানে এক্স এন ডিভাইডেড বাই ডি এর জায়গায় আসলে এফও লিখতে পারি। তাহলে সেম ওইভাবে এক্স এন ইকুয়াল টু ডেল এক্স ডি এর জায়গায় এফ ডিভাইডেড বাই এ। তাহলে অনেক সময় ফোকাস দূরত্ব দেওয়া থাকলে এনতম ডোরার দূরত্ব নির্ণয়ের জন্য এই হচ্ছে সূত্র। একই জিনিস, নতুন কিছু পড়তেছি তা না। ঠিক আছে, তাহলে ফোকাস দূরত্ব দেওয়া থাকলে ভাববা ওইটাই পর্দার দূরত্ব, লেন্স থেকে ফোকাস দূরত্ব দেওয়া থাকলে ভাববা ওইটাই চির থেকে পর্দার দূরত্ব, ডি ডি দিয়ে কাজ করে ফেলবা। তাহলে আসো এই টাইপের একটা সুন্দর ম্যাথ করবো আমরা, এই টাইপের একটা সুন্দর ম্যাথ করব। 5 নম্বর। 6 বলা হচ্ছে 0.4 মিলিমিটার বেধের একটি চিরকে 589 ন্যানোমিটার আলো দ্বারা আলোকিত করলে যে অপবর্তন নকশা পাওয়া যায়, যে অপবর্তন নকশা পাওয়া যায় তা 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের লেন্সের সাহায্যে দেখা হচ্ছে। 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের লেন্সের সাহায্যে দেখা হচ্ছে, লেন্সের সাহায্যে দেখা হচ্ছে। অক্ষ হতে প্রথম অবম ও পরবর্তী উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। মধ্যবর্তী দূরত্ব, নট কৌণিক দূরত্ব, রৈখিক দূরত্ব বের করতে বলছে। ওকে, আসো চিত্র আঁকি আগে। এই যেটা হচ্ছে চির, এই যেটা হচ্ছে পর্দা, এইখানে লেন্স রাখা আছে, ফোকাস দূরত্ব এই এফ মানে ডি। তো এবার বলা হচ্ছে কি প্রথম অবম, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল, কেন্দ্রীয় উজ্জ্বলের উপরে প্রথম অবম থাকে, তাহলে এটা হচ্ছে প্রথম অবম। আর তারপরে পরবর্তী উজ্জ্বল, তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল, এটা কেন্দ্রীয় উজ্জ্বল, এটা হচ্ছে প্রথম উজ্জ্বল, এটা কেন্দ্রীয় উজ্জ্বল। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল এবং প্রথম উজ্জ্বলের মাঝখানে প্রথম অন্ধকার, প্রথম অবম। তাহলে আমাদের বলছে এদের মধ্যকার দূরত্ব, ভাই এই দূরত্ব,
এই দূরত্বটা চাইছে, এই দূরত্বটা। তাহলে এই দূরত্বটা কিভাবে পাবো? এই দূরত্বটা আমরা পাবো প্রথম উজ্জ্বলের দূরত্ব থেকে প্রথম অন্ধকারের দূরত্ব বাদ দিলে। প্রথম উজ্জ্বলের দূরত্ব থেকে ধরো x1, তার থেকে প্রথম অন্ধকারের দূরত্ব x1, ঠিক আছে? তো এটাও x1, এটাও x1 দিলাম, এটা x1 ড্যাশ দিলাম, ধরো x1 ড্যাশ। তাহলে x1 থেকে x1 ড্যাশ দিলে আমরা এই দূরত্বটা পাবো। তো এবার এই x1 থেকে x1 ড্যাশ বের করতে হবে। কি কথা বুঝছো? তো আমরা একটু আগেই তো সূত্র শিখলাম, এই যে একটু আগেই, যে xn ইকুয়াল টু ডেল এক্স এফ ডিভাইডেড বাই এ। তাহলে আসো প্রথম উজ্জ্বলের জন্য xn ইকুয়াল টু, সূত্রটা আগে লিখি, ডেল এক্স ডি ডিভাইডেড বাই এ। x1 ভাই উজ্জ্বলের জন্য পথের পার্থক্য একক চির অপবর্তনে, একক চির অপবর্তনে উজ্জ্বলের জন্য 2n প্লাস 1 ল্যামডা বাই 2, 2n প্লাস 1 একক চির অপবর্তনে 2n প্লাস 1 ল্যামডা বাই 2, ডি এর জায়গায় এফ ডিভাইডেড বাই এ। এবার মান বসে দাও। তাহলে 2 ইন্টু এন, প্রথম উজ্জ্বল 1 প্লাস 1 ল্যামডা 589 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 9 ন্যানোমিটার ভাগ 2 গুণ এফ 30 সেন্টিমিটার ফোকাস দূরত্ব 0.30 ডিভাইডেড বাই এ 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে 2 গুণ 1, 2 যোগ 1 3 গুণ 0.30 গুণ 589 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 9 ডিভাইডেড বাই 2, নিচে 0.4 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 3। তাহলে ভাই এটা হবে কত জানো? 6.626 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিটার। ঠিক আছে, এবার প্রথম উজ্জ্বল গেল, এবার প্রথম অন্ধকার। দেখো আমাদের বলছে প্রথম অবম ও পরবর্তী উজ্জ্বল, তাহলে প্রথম অবম তার পরবর্তী উজ্জ্বল মানে প্রথম উজ্জ্বল। তাহলে এবার প্রথম অন্ধকার xn ডেল এক্স ডি বাই এ। তাহলে x1 ড্যাশ ডেল এক্স এর মান অন্ধকারের জন্য n ল্যামডা, 2n ল্যামডা বাই 2n ল্যামডা, ডি এর জায়গায় হবে f ডিভাইডেড বাই এ। মান বসাও এবার, n এর মান 1 ল্যামডা 589 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 0.30 ডিভাইডেড বাই 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে 589 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 9 ইন্টু 0.30 ডিভাইডেড বাই 0.4 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 3। তাহলে 4.417 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিটার। তাহলে এদের মধ্যকার দূরত্ব ডেল এক্স কোনটা বড়? প্রথম উজ্জ্বল বড়, তাহলে x1 থেকে x1 ড্যাশ বাদ। তাহলে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, তা থেকে 4.417 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 দাও, বাদ দাও। 6.626 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 4 মাইনাস অ্যান্সার। তাহলে 2.208 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে কাহিনী, পারা যাবে? এই দেখো আমি তোমার দেখাই, অনেকে কিন্তু এইভাবে করতে পারে ভেঙে ভেঙে। সে কি করবে? প্রথম উজ্জ্বলের জন্য অনেকে দেখো প্রথম উজ্জ্বল, এই প্রথম উজ্জ্বলের জন্য ধরো আগে কোনটা বের করবে? সাইন থেটা আগে কোন বের করবে? তাহলে ডেল এক্স ইকুয়াল টু এ সাইন থেটা ইকুয়াল টু 2n প্লাস 1 বাই ল্যামডা বাই 2। এখান থেকে থেটাটা আগে বের করবে। ধরো থেটা বের করলো, ঠিক আছে? থেটাটা বের করবে কিভাবে? এই যে একটু ভাগ দিয়ে দেখাই দিই, 2n, n এর মানে 1, তাহলে 2 প্লাস 1 তার সাথে গুণ ল্যামডা 589 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 9 ডিভাইডেড বাই 2। একে ভাগ দিব কত দিয়ে? a দিয়ে 0.4 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 3 দিয়ে সাইন ইনভার্স অ্যান্সার, তাহলে কোণের মান 0.1265 এত ডিগ্রি। এই যে কোণটা পাইলো, তারপরে যে কাজটা করবে, তারপরে এই যে এই কোণটা পাইলো, এই কোণ পাওয়ার পরে সাইন থেটা মানে ট্যান থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি xn বাই এফ। তাহলে দুই ধাপে করবে ভেঙে ভেঙে। তো ট্যান থেটা ইকুয়াল টু xn ডিভাইডেড বাই মানে x1 ডিভাইডেড বাই ডি মানে এফ।
তো এইখান থেকে x1 বের করবো, এই কোণের মানটা এখানে বসাই। তো আসলে দেখি কোণের মানটা বসাই। তাহলে ট্যান অ্যান্সার বসালাম গুণ এফ, এফ এর মান 0.30। তাহলে দিয়ে দেখলে এখান থেকে পাবো, দেখো 6.626 ইন্টু 10⁻⁻4। তাহলে কেউ চাইলে এই 2 ধাপেও করতে পারে, 2 ধাপেও করতে পারে, আমি সেটা 1 ধাপে করছি, তুমি চাইলে 2 ধাপে করতে পারো, কোনো ব্যাপার না। ঠিক আছে, বুঝতে পারলা? এবার আসো লাস্টের একটা ম্যাথ, 7 নম্বর, এটা করে ছুটি। 7 নম্বর বলা হচ্ছে 22.0 ইন্টু 10⁻⁻5 সেন্টিমিটার বেধের, এত সেন্টিমিটার বেধের একক চিরের উপর সমকোণে, একক চিরের উপর সমকোণে 5500 অ্যারমস্ট্রং আলো ফেলা হলো, আলো ফেলা হলো। এবার বলা হচ্ছে কেন্দ্রীয় চরম বিন্দুর উভয় পাশে, চরম বিন্দুর উভয় পাশে প্রথম দুটি অবম বিন্দুর, প্রথম দুটি অবম বিন্দুর কৌণিক অবস্থান নির্ণয় করো। কৌণিক অবস্থান, মাঝে মাঝে ম্যাথগুলার বাংলা কথায় ঝামেলা লাগে, কি চাইছে বোঝা যায় না। তো একটু ভালো করে পড়বা, বারবার পড়বা, তাহলে বুঝতে পারবা কি চাইছে। তো তারপরে অনেক সময় মানে টিচার এমনভাবে প্রশ্ন করে কনফিউশন থাকে, তো সেটা আলাদা কথা। কনফিউশন থাকলে, একান্তই যদি কনফিউশন থাকে তাহলে তো কিছু করার নাই, তখন যা বুঝবা তাই করে দিয়ে আসবা। কিন্তু কি চাইছে দেখো, এই ম্যাথে বোঝা যাবে কি বলছে। এত সেন্টিমিটার বেধের এ দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে, বলছে কেন্দ্রীয় চরম বিন্দুর উভয় পাশে প্রথম দুটি অবম বিন্দুর, প্রথম দুটি অবম বিন্দুর, প্রথম মার্ক করি, প্রথম দুটি অবম বিন্দুর কৌণিক অবস্থান নির্ণয় করো। মানে কি বলো তো? প্রথম দুটি অবম বিন্দুর, প্রথম অবম দুইটির না, এই কথাটা কিন্তু প্রথম অবম দ্বয়ের বলে নাই, প্রথম অবম দ্বয়ের এরকম কিছু বলে নাই, কিন্তু বলছে প্রথম দুটি অবমের। ঠিক আছে, প্রথম দুটি অবমের। তাহলে প্রথম দুটি অবম মানে, প্রথম দুটি অবম মানে মানে প্রথম অবম ও দ্বিতীয় অবম। বলো বুঝছো কিনা? N1 আর N2, N1 আর N2 অবম। ওকে, এইটাই বুঝাইছে প্রথম দুটি অবম। তাহলে প্রথম অবমটা হচ্ছে প্রথম অবম, তারপরের অবমটা আর একটা অবম, সেটা হচ্ছে দ্বিতীয় অবম। তাহলে প্রথম অবম আর দ্বিতীয় অবম, বুঝতে পারছি? ক্লিয়ার? তো এটা বুঝাইছে আর কি। তো এবার এদের কৌণিক অবস্থান, নট ব্যবধান, ব্যবধান বলে নাই, মধ্যবর্তী কৌণিক দূরত্ব বলে নাই, বলছে অবস্থান। অবস্থান মানে কি হলো, সরি, অবস্থান বের করতে বলছে। অবস্থান মানে জাস্ট কোণ, জাস্ট থিটা বের করতে বলছে। অবস্থান, ব্যবধান বের করতে বলে না, বিয়োগ টিয়োগ করা লাগবে না। তাহলে কাহিনী হচ্ছে এইটা, কাহিনী হচ্ছে প্রথম অবম N1, দ্বিতীয় অবম N2, এদের কোণ বের করতে বলছে, θ2 আর θ1, এই দুটো বের করতে বলছে। θ2 আর θ1 বের করতে বলছে, বিয়োগ টিয়োগ করতে বলে নাই। তাহলে বলতো কৌণিক ব্যবধান বের করো, তাহলে আমরা তখন বিয়োগ করে দিতাম। ঠিক আছে, তা বলে নাই। অনেকে ধর ভাই উভয় পাশে বলছে কেন? উভয় পাশে মানে এ পাশেও তো আছে, তো এই এক পাশে অবস্থান যা, অন্য পাশে অবস্থানও তো তাই, তো এই কারণে উভয় পাশে বলছে। তো উভয় পাশে তোমার দুইবার তো আর করা লাগবে না, একবার করলেই তো যথেষ্ট। তো চলো এবার ম্যাথ করি। তাহলে N1 অবম, একক চির,
তাহলে একক চিরের জন্য এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। এর মান 22 ইন্টু 10⁻⁻5 ইন্টু 10⁻2 সাইন থিটা 1 ল্যামডা 5500 গুণ 10⁻⁻10। তাহলে 5500 এক্সপোনেনশিয়াল ফাংশন -10, একে ভাগ দিব 2 এক্সপোনেনশিয়াল ফাংশন -5 এক্সপোনেনশিয়াল ফাংশন -2 দিয়ে। 5500 এক্সপোনেনশিয়াল ফাংশন -10 ভাগ 22 এক্সপোনেনশিয়াল ফাংশন -5 ভাগ 10⁻²। সাইন ইনভার্স অ্যান্সার। তাহলে কোণ আসছে থিটা 1 14.477 ডিগ্রি একটা, আর N2 অবম, তাহলে এ সাইন থিটা এন ল্যামডা 22 ইন্টু 10⁻⁻5 ইন্টু 10⁻2 সাইন থিটা 2 ইকুয়াল টু 2 ইন্টু 5500 ইন্টু 10⁻⁻10। তাহলে 2 ইন্টু 5500 এক্সপোনেনশিয়াল ফাংশন -10 ভাগ তাহলে 1/2, তাহলে সাইন ইনভার্স 1/2 মানে 0.5 30 ডিগ্রি। তাহলে থিটা 2 দেখো 30 ডিগ্রি আসছে কিনা। তাহলে এই একটা অ্যান্সার আর এই একটা অ্যান্সার, দুইটা অ্যান্সার, এদের বিয়োগ করা লাগবে না, অবস্থান চাইছে, ঠিক আছে? অবস্থান চাইছে, সুতরাং কোণ বের করা লাগবে না। ওকে, সাদমান নাফি 22.02 হয় নাই তো। অবম বলছে, অবম বললে এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। সূত্রগুলো ঠিকঠাকভাবে লিখতে হবে। দাদা মাইকে ঝামেলা করছে, মাইকে কিসের ঝামেলা দেখি, মাইকে কি ঝামেলা করছে? মাইকে তো ঠিক আছে। গ্রেটিং এর জন্য হয়, গ্রেটিং এর জন্য গ্রেটিং এর সূত্র, গ্রেটিং এর জন্য গ্রেটিং সূত্র গ্যার 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 করে, গ্যার গ্যার তো গ্রেটিং এর জন্যই করে। ও ওকে, তাহলে টাটা। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, বইয়ের ম্যাথগুলো করো। এই যে আজকে ইসাক স্যারের বই থেকে অনেকগুলো ম্যাথ করাইলাম। ইসাক স্যারের বই দেখবা কত নম্বর পৃষ্ঠা, এটা হচ্ছে 563 নম্বর পৃষ্ঠা। আমার কাছে পুরোনো বই আছে, নাও মিলতে পারে। তো এখান থেকে অনেকগুলো ম্যাথ করে দিলাম। এগুলো সব একই রকম, অপবর্তন গ্রেটিংয়ের ম্যাথ আর একক চির অপবর্তনের ম্যাথ, ঘুরে ফিরে সব একই, নতুনত্ব এখানে কিছু নেই। ঠিক আছে, তাহলে নেক্সট আর একটা ক্লাস লাগবে সমাবর্তন, এটা পড়লে আমাদের এই অধ্যায় শেষ। টাটা। ভাইয়া ব্যতিচারে পার্শ্ববর্তী দুইটি ডোরার মধ্যবর্তী দূরত্ব মানে কি? আর পথ পার্থক্য জিওমেট্রিক্যাল অপটিক্যাল উভয় পথ পার্থক্যের জন্যই হয়। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে ব্যতিচারে পার্শ্ববর্তী দুইটি ডোরা বললে দুইটি উজ্জ্বল ডোরা, শুধু ডোরা উল্লেখ থাকলে শুধু উজ্জ্বল ডোরা, এভাবে হিসাব করবা। মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে পরপর দুইটি উজ্জ্বল ডোরার দূরত্ব ∆z। আর পথ পার্থক্য কি জিওমেট্রিক্যাল অপটিক্যাল পথ পার্থক্যের জন্যই হয়। হ্যাঁ, পথ পার্থক্য যে যখন কোনো একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে যাবে, তখন জিওমেট্রিক্যাল পথ আর অপটিক্যাল পথ তো একই হবে না, ঠিক আছে? তখন তো পথ পার্থক্য থাকবে। ভাই আপনার আর্কাইভে নিউক্লিয়ার ফিজিক্স করলে হবে, কেন হবে না? ওকে ভাই, ক্লাস 5 থেকে 7 প্লে হচ্ছে না, হচ্ছে দেখবার নতুন করে ডাউনলোড দেওয়া হয়েছে, হবে। ওকে, টাটা।